এখন আমরা আজকে আন্তর্জাতিক বিষয়গুলির প্রথম ক্লাস করব। প্রথম ক্লাসের আগে আমরা একটু পিএসসি প্রদত্ত সিলেবাসটা দেখব। এটা হচ্ছে পিএসসি প্রদত্ত সিলেবাস, তবে এটা হচ্ছে এক্স সিলেবাস বা সাবেক সিলেবাস। এখন সিলেবাসে পরিবর্তন হয়েছে, তবে সেইটা শুধু সংখ্যার পরিবর্তন, কিন্তু কন্টেন্টের কোনো পরিবর্তন হয় নাই। সংখ্যার পরিবর্তন কিভাবে? এই যে এখানে আপনি 5টা চার দেখতে পাচ্ছেন, এই 5টা চারের সাথে এক করে যোগ হবে প্রতিটার সাথে, তাহলে টোটাল এখানে মার্কস হবে আসলে 25। জাস্ট এতটুকুই চেঞ্জ হয়েছে, আর কোনো কিছুই কিন্তু চেঞ্জ হয় নাই, বাকি সবকিছুই একরকমই আছে, একরকমেরই সবকিছু আছে। তাহলে এইখানে হচ্ছে টোটাল মার্কস হচ্ছে 25 মার্ক। তার মানে আগে ছিল যেখানে 20, এখন সেখানে 25 মার্ক আসবে। মোটামুটি ভালো পরিমাণের একটা মার্কস আসলে এখান থেকে আপনার আম, আসতেছে। এবং এটা হচ্ছে 8 ভাগের 1 ভাগ। 200 মার্কের পরীক্ষা হয়, সেখান থেকে 8 ভাগের 1 মার্ক, 1 ভাগ মার্কস আপনার আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আসবে। তো এইখানে আপনার টার্গেটেড মার্কস থাকবে হচ্ছে 25-এর মধ্যে, 25-এর মধ্যে অন্তত 20 পাওয়া। এটা হচ্ছে আপনার টার্গেটেড মার্কস থাকবে, এবং 20 প্লাস আর কি, 20 প্লাস। এটা যদি আপনি ক্যারি করতে পারেন তাহলে এটা খুব ভালো একটা মার্কস বলে বিবেচনা করা যাবে। 25-এর মধ্যে 20 পাওয়া মানে কিন্তু আপনার 80% মার্কস কভার করা বা 80% মার্কস ক্যারি করা। তো আপনার টার্গেটই থাকবে 80% মার্কস যাতে আপনি ক্যারি করতে পারেন বা কভার করতে পারেন। এবং আমি আমার ক্লাসে বা আমার যে ক্লাস কন্টেন্ট বলেন, পরীক্ষা বলেন, ওপেন বুক হবে, ওপেন বুক সব মিলিয়েই হচ্ছে আমার টার্গেট থাকবে আপনাদের এই 25-এর মধ্যে অন্তত 20 যাতে আপনারা পান, এটা যাতে আপনারা এনশিওর করতে পারেন। আর যেহেতু সময় কম, সুতরাং আপনাদেরকে কিছু জিনিস আমি সিলেক্টিভই পড়াবো, একদম ডিটেইলে ওইভাবে আমি যাব না। সিলেক্টিভ যে সমস্ত পড়া আছে ওইগুলাই আপনাদেরকে পড়ানো হবে, তবে হ্যাঁ, আপনাদেরকে বেশি বেশি প্রশ্ন সলভ করানো হবে। এবং আপনাদের যে ডেইলি এক্সামগুলো আছে সেখানে প্রশ্নের সংখ্যা অনেক বেশি থাকবে। হ্যাঁ, অন্তত হচ্ছে 50 to 60 এই পরিমাণের প্রশ্ন আপনারা ডেইলি এক্সামে পাবেন আন্তর্জাতিক বিষয়গুলি থেকে। এর বেশিও পাইতে পারেন যদি চ্যাপ্টার যদি একটু বেশি হয়, পড়া যদি বেশি হয়, সেক্ষেত্রে অনেক বেশিও পাইতে পারেন। তো যাই হোক, এখন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আপনি কিভাবে প্রিপারেশন নেবেন বা কি করবেন না করবেন সেটা নিয়ে আমি আপাতত আলাপ আলোচনা করব না, আমি সরাসরি পড়াশোনাতে চলে যাব। সেইটা দেখার জন্য আপনাদের নিশ্চয়ই প্রিভিয়াস ব্যাচের রেকর্ড ক্লাসগুলো আপনাদের কোর্সে শেয়ার করা আছে। সেইটা আপনারা দেখবেন, তাহলে একটা ক্লিয়ার আইডিয়া আপনারা পেয়ে যাবেন। তো চলেন আমরা হচ্ছে আজকে বৈশ্বিক ইতিহাস 1 দেখব, এই মুহূর্তে এখন বৈশ্বিক ইতিহাস 1 দেখব। এবং সন্ধ্যার যে ক্লাসটা আছে, সন্ধ্যার যে স্লটটা আছে, সেখানে আমরা বৈশ্বিক ইতিহাস 2 দেখব। যারা লাইভ ক্লাস করছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যাতে ক্লাসের পড়াটা ক্লাসের মধ্যেই শেষ হয়ে যায়, যাতে করে ক্লাসেই অন্তত 70 to 80% পড়া আপনার কভার হয়ে যায়। এটা আপনি চেষ্টা করবেন, আমিও আমার পক্ষ থেকে চেষ্টা করব যাতে করে ক্লাসের পড়াটা ক্লাসেই শেষ করা যায়। তো বৈশ্বিক ইতিহাস এখান থেকে বিসিএস এ প্রিলিমিনারিতে খুব বেশি যে প্রশ্ন হয় ওরকম না। প্রশ্ন হয়, তবে সেটার আধিক্য হচ্ছে কম, বা সেটার সম্ভাবনা কম। কিছু কিছু টপিক আছে যেগুলো অনেক বেশি পড়া, কিন্তু সেখান থেকে আসলে এই এখন আর তেমন প্রশ্ন হয় না। যেমন ধরুন বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই দুইটাই পৃথিবীর ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ দুইটা ঘটনা, কিন্তু এইখান থেকে রিসেন্ট যে বিসিএস গুলো হচ্ছে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, খুব বেশি প্রশ্ন আসলে সেখান থেকে আসে না। এবং আসলেও খুব কমন একটা দুইটা প্রশ্ন আসে, এর বাইরে প্রশ্ন আসে না। তো এটা বলার কারণ হলো, আপনারা যখন পড়বেন তখন এই জিনিসগুলো একটু মাথায় রেখে পড়বেন, তাইলে আপনার পড়ার ভলিউম অনেক কমে যাবে। তো চলেন আমরা বৈশ্বিক ইতিহাস 1 শুরু করি। হিস্টোরি এই শব্দটার বাংলা হচ্ছে ইতিহাস। ইতি যোগ আস, এই দুইটা সন্ধি বিচ্ছেদ, এই দুইটা সিলেবলের সন্ধি বিচ্ছেদ যদি আমরা করি বা একসাথে জোড়া লাগাই এই দুইটা সিলেবল, তাহলে আমরা ইতিহাস শব্দটা পাই। এবং যেটা অর্থ ছিল এমনই ছিল বা এরূপ ঘটেছিল, অর্থাৎ একটা সময় এরকম একটা ঘটনা ঘটেছিল, সেটা আমরা এখন জানতে পারছি। তাহলে ইতিহাস মানে আসলে কি? ইতিহাস মানে হচ্ছে মূলত আহ সময়ের গল্প, এবং এটা অবশ্যই অতীতের গল্প, কারণ ইতিহাস মানে কিন্তু ভবিষ্যতের কোনো গল্প না। ভবিষ্যতের কোনো গল্প আমরা করতে পারবো না। সেটা যদি আমরা করি সেটা আসলে সায়েন্স ফিকশন টাইপ কোনো কিছু হবে বা কল্পকাহিনী হবে, কিন্তু ইতিহাস সবসময় হচ্ছে অতীতের গল্প বলে, অতীতে কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, এইগুলো হচ্ছে আমরা জেনে থাকি ইতিহাস থেকে। তবে ইতিহাস কেবল যে অতীতের গল্পই ওরকম কোনো কিছু না, এখানে বিশ্লেষণ থাকে। এখানে হচ্ছে ওই ঘটনার কারণে কি কি প্রভাব আসলো,
বা ওই ঘটনার এখন বর্তমানে কি কি প্রভাব আছে, এইগুলো কিন্তু আমরা ইতিহাসের মাধ্যমে আসলে জানতে পারি। তো এইখানে প্রিলিমিনারির জন্য খুব বেশি কিছু ইম্পর্টেন্ট নাই, সুতরাং যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো আমি স্কিপ করব। যেগুলো আমি জাস্ট ক্লাসে দাগাই দিব, আপনারা ওইখান থেকে পড়ার চেষ্টা করবেন। আর আরেকটা কথা বলি, আপনাদের যে বইটা আছে সেখানে দেখবেন শুরুতে, বৈশ্বিক ইতিহাসের শুরুতে হচ্ছে প্রাচীন সভ্যতা দেওয়া আছে। তো প্রাচীন সভ্যতাটা আমরা হচ্ছে পরে পড়বো, বৈশ্বিক ইতিহাসটার পরে আমরা সভ্যতাটা পড়বো। তাহলে এটা নিয়ে কনফিউশন হওয়ার কিছু নাই। বৈশ্বিক ইতিহাসটা আমরা শুরু করছি এখানে যে স্লাইডটুকু আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেই, এবং প্রাচীন যে সভ্যতা আছে সেটা আমরা কভার করব, তবে সেটা এখন না। আচ্ছা, তো একটা গ্রিক শব্দ হিস্টোরিয়া, এটা থেকে মূলত ইংরেজি শব্দ হিস্টোরি এটা আসছে, এবং এই হিস্টোরিয়া শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর অনুসন্ধান বা হচ্ছে গবেষণা করা। গ্রিক দার্শনিক হেরোডোটাস, তাকে বলা হয় ইতিহাসের জনক বা ফাদার অফ দ্য হিস্টোরি, ফাদার অফ হিস্টোরি বলা হয় গ্রিক দার্শনিক হেরোডোটাসকে। কেন বলা হয়? কারণ হচ্ছে তিনি প্রথম ইতিহাস লিখেছিলেন বা ইতিহাস বর্ণনা করেছিলেন। সেই ইতিহাস বা ঘটনা ঘটার পেছনের যে কারণ, সেই কারণ অনুসন্ধান করে তারপরে তিনি এইগুলা লিখেছিলেন। এবং আহ, তার লেখাগুলোতে একটা ঘটনা কেন ঘটেছিল, সেটার প্রভাব কেমন, সেটার পরিণাম কি হয়েছে, এই জিনিসগুলো তিনি কিন্তু বিশ্লেষণ করেছিলেন। এবং আহ, দেখা যায় আপনি যখন একটা কথা কারো কাছ থেকে শুনবেন, সেটা, এই একই কথাটা যখন আপনি আরেকজনের কাছে গিয়ে বলবেন, তখন কিন্তু সেই কথাটা আসলে একরকম থাকে না, সেটা চেঞ্জ হয়ে যায়। তো এই কারণে ইতিহাস তো কেউ না কেউ তো এটা বলেছে। হ্যাঁ, কেউ কারো থেকে শুনেছে, সে আবার আরেকজনকে গিয়ে এগুলা এগুলা বলেছে, তখন কি হয় যে এগুলার ভাষাগত চেঞ্জ হয়ে যায়। তো এই কারণে হেরোডোটাস প্রথম ব্যক্তি যিনি এই উৎস, ইতিহাসের উৎস বিবেচনা করে বা উৎস অনুসন্ধান করে তিনি ইতিহাস লেখার চেষ্টা করেছিলেন। তো আমাদের এত কিছু আসলে প্রয়োজন নাই, আমরা জাস্ট পড়বো হেরোডোটাস, তাকে ইতিহাসের জনক বলা হয়, এবং হিস্টোরিয়া এই শব্দটা তিনিই প্রথম ব্যবহার করেছিলেন। এখানে আরেকটা টার্ম হলো যে, একটা হলো ইতিহাসের জনক, একটা হচ্ছে বৈজ্ঞানিক ইতিহাসের জনক। তো বৈজ্ঞানিক ইতিহাস জনক কিন্তু আবার হচ্ছে আরেকজন। ইতিহাস বিষয়ে হেরোডোটাসের একটা বই আছে, সেই বইটার নাম হচ্ছে দ্য হিস্টোরিস। দ্য হিস্টোরিস। বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় হচ্ছে থুসিডাইসিসকে, যিনি সরাসরি প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বর্ণনা শুনে তিনি ইতিহাস লিখেছিলেন। অর্থাৎ যারা ওই ঘটনাটা চাক্ষুষ দেখেছে, প্রত্যক্ষ করেছে, চোখের সামনে ঘটতে দেখেছে, তাদের বর্ণনা শুনে তিনি ইতিহাস রচনা করার চেষ্টা করেছিলেন। এবং তিনি তার যে ইতিহাস লেখনী বা ইতিহাস, সেখানে তিনি মানুষের কাহিনী লিখেছেন। তিনি কোনো অলৌকিক কোনো ঘটনা অথবা কোনো ধরনের অতিপ্রাকৃত ঘটনা, হ্যাঁ, বা হচ্ছে দেবদেবীর হস্তক্ষেপ, এই ধরনের কোনো ইস্যু তার লেখনীতে তিনি রাখেননি। এই কারণেই বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় থুসিডাইসিসকে। তো কেন বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয়, এটা এখানে আমি আপনাদেরকে ব্যাখ্যা করেছি বা স্লাইডে আছে, তবে এটা পরীক্ষাতে আসবে না। পরীক্ষাতে যা সেতটুকু আসতে পারে যে ইতিহাসের জনককে বা বৈজ্ঞানিক ইতিহাসের জনককে। থুসিডাইসিসের একটা বিখ্যাত বই আছে, যে বইটার নাম হলো পেলোপনেশিয়ান ওয়ার। পেলোপনেশিয়ান ওয়ার, এটা হচ্ছে থুসিডাইসিসের একটা বিখ্যাত বই। আমরা ইতিহাস পড়াটা শুরু করবো আসলে কোত্থেকে, যেখান থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে বা যেখান থেকে সাধারণত পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, সেখান থেকে আমরা শুরু করব। তো আমরা আমাদের ইতিহাসের জার্নিটা শুরু করব হচ্ছে ত্রয়োদশ শতাব্দী থেকে। এখন ত্রয়োদশ শতাব্দী বলতে আসলে কোন সময়কালটাকে বোঝানো হয়, বা এটা দিয়ে আসলে এই কোন সময়কালটাকে, 100 শতাব্দী সেটা আমরা বুঝেছি, ত্রয়োদশ শতাব্দী, শতাব্দী মানে হচ্ছে 100 বছর, তার মানে 100 বছর এখানে বোঝানো হচ্ছে। কিন্তু ত্রয়োদশ শতাব্দী বলতে আসলে কোন সময়কালটাকে বোঝানো হচ্ছে সেটা বোঝাটা একটু জরুরি। 1201 থেকে 1300, 1201 থেকে 1300 এই সময়কালটাকে বলা হয় 13th সেঞ্চুরি বা ত্রয়োদশ শতাব্দী। ঠিক আছে? তো এরকম যদি চতুর্দশ শতাব্দী হয় সেক্ষেত্রে সেটা হবে 1301 থেকে 1400। যদি পঞ্চদশ শতাব্দী হয় সেটা হবে 1401 থেকে 1500। শতাব্দীগুলো আসলে এইভাবেই হিসেব করা হয়। তো ত্রয়োদশ শতাব্দী এটা হচ্ছে 1201 থেকে 1300। আমরা এখন এই সময়কালের মধ্যে যে কটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে সেগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো ত্রয়োদশ শতাব্দীতে আমাদের আমাদের জন্য, আমাদের পরীক্ষা আসার মতো সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে ম্যাগনা কার্টা। 1215 সালে
ম্যাগনা কার্টা নামে একটা দলিল স্বাক্ষরিত হয়েছিল, এবং এই নামটা আমাদের সাথে পরিচিত, আমরা এটা শুনেছি। কোথায় শুনেছি? যেমন আমাদের 6 দফা, সেটাকে আমাদের ম্যাগনা কার্টা হিসেবে আমরা বিবেচনা করেছিলাম। তো এই ম্যাগনা কার্টার পেছনের ইতিহাস ছিল, তৎকালীন সময়ে ইংল্যান্ডের রাজা ছিলেন জন, এবং তিনি তিনি ফ্রান্সে তার কিছু জায়গা জমি ছিল, এবং এই জায়গা জমি নিয়ে ফ্রান্সের সাথে তার ঝামেলা হয়, এবং এই ঝামেলা মধ্যেই ঝামেলা মানে যুদ্ধ হয়, এবং এই যুদ্ধ অর্থ, যুদ্ধ মানেই তো খরচ, হ্যাঁ, যুদ্ধ মানেই হচ্ছে প্রচুর পরিমাণে খরচ। এই খরচ মেটানোর জন্য তিনি তৎকালীন সময়ে প্রজাদের কাছ থেকে তিনি কর আদায় বাড়িয়ে দিয়েছিলেন। এছাড়াও তিনি খুব ভালো রাজা ছিলেন না। তো রাজা জনের বিরুদ্ধে তৎকালীন সময়ে তার যে প্রজাগণ, তারা বিদ্রোহ ঘোষণা করে। পরবর্তীতে এই রাজা এবং প্রজাদের মধ্যে একটা সমঝোতা চুক্তি হয়, এবং সেই চুক্তিটা হচ্ছে মেঘনা কার্টা। তো এই মেঘনা কার্টা স্বাক্ষরিত হয় 1215 সালে। এখানে জাস্ট এটাই পরীক্ষাতে আসার মতো সব থেকে গুরুত্বপূর্ণ, যে মেঘনা কার্টা স্বাক্ষরিত হয়েছে 1215 সালে ইংল্যান্ডের টেমস নদীর তীরে রানী মেইড নামক একটা স্থানে বসে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়। এবং এই চুক্তিটাতে প্রথমবারের মতো উল্লেখ করা হয় যে তৎকালীন সময়ে রাজা থাকতেন সমস্ত আইনের ঊর্ধ্বে, তাকে তাকে সব আইনের ঊর্ধ্বে বিবেচনা করা হতো। এই আইনটাতেই বা এই দলিলটাতেই প্রথমবারের মতো ঠিক করা হয় যে একজন রাজা, তিনিও আইনের মাধ্যমে পরিচালিত হবেন, এবং তিনিও আইনের ঊর্ধ্বে থাকবেন না, তার জন্য কিছু আইন প্রযোজ্য থাকবে, এবং তিনি চাইলেই আইনের অপব্যবহার বা ইচ্ছামতো ব্যবহার তিনি করতে পারবেন না। এবং এই ম্যাগনা কার্টাতে জনগণের কিছু মৌলিক অধিকারকে নিশ্চিত করা হয়। হ্যাঁ, যেমন হচ্ছে বিচার ছাড়া কাউকে বন্দি করা যাবে না, বা কর আরোপে প্রজাদের অবশ্যই সম্মতি থাকা লাগবে। তাহলে এখানে এই লাইনটা হচ্ছে, এই দুইটা লাইন হচ্ছে গুরুত্বপূর্ণ, যে ম্যাগনা কার্টার গুরুত্ব হিসেবে আমরা এটা মনে রাখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে যে যুক্তরাজ্যে অর্থাৎ ইংল্যান্ডে প্রথম সংসদীয় গণতন্ত্র বা পার্লামেন্টারি ডেমোক্রেসি, এই ধারণার প্রতিষ্ঠা পেয়েছিল ম্যাগনা কার্টার মাধ্যমে। এবং ইংল্যান্ডের কিন্তু কোনো সংবিধান নাই, মানে আমরা যেরকম আমাদের কনস্টিটিউশন দেখি, ব্রিটেনে ওইরকম কোনো সংবিধান আসলে নাই। কিন্তু এই ম্যাগনা কার্টা সহ আরো কয়েকটা দলিল আছে, ডকুমেন্ট আছে, যেগুলো ইংল্যান্ডের একটা সংবিধান হিসেবে কাজ করে। তাহলে এই ম্যাগনা কার্টা কিন্তু ইংল্যান্ডের বা ব্রিটেনের অন্যতম একটা সাংবিধানিক দলিল। আমি একবার ইংল্যান্ড বলছি আর একবার ব্রিটেন বলছি, তো এটা এটা নিয়ে কনফিউজড হওয়াটা স্বাভাবিক। তবে আপাতত এটাই ও, আপনারা মনে রাখেন যে ইংল্যান্ড এবং ব্রিটেন সেম জিনিস, তবে দুটার মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য সেটা আমরা যখন ওইখানে যাব সেটা আমরা তখন বুঝতে পারবো। এই হচ্ছে ম্যাগনা কার্টা। দেখেন এখানে লেখা আছে এডি, এডি 1215। এডি মানে হচ্ছে অ্যানো ডমিনি। অ্যানো ডমিনি, এটার মেইন থিমটা হচ্ছে যে কমন ইরা। অ্যানো ডমিনি মানে হচ্ছে কমন ইরা। হ্যাঁ, কমন ইরা বলতে এটা আমরা যে এখন খ্রিস্টাব্দ হিসাব করি, এই খ্রিস্টাব্দ। আচ্ছা, এরপর আসেন আমরা দেখব শতবর্ষব্যাপী যুদ্ধ। মানে একটা যুদ্ধ হয়েছিল, সেটা 100 বছর ব্যাপী হয়েছিল, এই কারণে নাম শতবর্ষব্যাপী যুদ্ধ। তো এই যুদ্ধটা হয়েছিল মূলত চতুর্দশ শতাব্দীতে। দেখেন 1337 থেকে 1415। তাহলে চতুর্দশ শতাব্দী কোনটা? চতুর্দশ শতাব্দী হচ্ছে 1301 থেকে 1400, এটা হচ্ছে চতুর্দশ শতাব্দী। মূলত চতুর্দশ শতাব্দী শুরু হয়ে এটা প্রায় পঞ্চদশ শতাব্দী পর্যন্ত এই যুদ্ধটা কিন্তু হয়েছিল। এবং যুদ্ধের ব্যাপ্তিকালটা এখানে দেখে আপনার কাছে মনে হচ্ছে 100 বছরের বেশি, তবে এটাকে শতবর্ষব্যাপী যুদ্ধ হিসেবেই বিবেচনা করা হয়। ফ্রান্স এবং ইংল্যান্ড, এই দুইটা দেশের মধ্যে শতবর্ষব্যাপী যুদ্ধ হয়, এবং এই যুদ্ধে ফ্রান্স জয়ী হয়। তো এখন প্রশ্ন আসতে পারে যে কি এমন হয়েছিল যে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে 100 বছর ব্যাপী একটা যুদ্ধ হয়? মূলত সিংহাসন আরোহণকে কেন্দ্র করে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে এই যুদ্ধটা হয়েছিল। সিংহাসন আরোহণটা কেমন? ফ্রান্সে তৎকালীন সময় যিনি রাজা ছিলেন, তার কোনো পুত্র সন্তান ছিল না, এবং ফ্রান্সে তখন একটা নিয়ম ছিল যে পুত্র সন্তান না হইলে ওই রাজার মেয়ে বা ওই রাজার কোনো উত্তরসূরি আসলে থাকবে না। তো তৎকালীন সময়ে আবার ওই ওই রাজার বোনের বোনের বিয়ে হয়েছিল ইংল্যান্ডের রাজার সাথে, তাদের আবার একটা ছেলে সন্তান ছিল। তখন ইংল্যান্ডের মানুষজন বলছিল যে এই ছেলে সন্তানই তাহলে এখন ফ্রান্সের সিংহাসনে বসতে পারবে বা বসার যোগ্য দাবিদার। তো এইটা আবার ফ্রান্সের মানুষজন রাজি হয় নাই। তো এইগুলা, এই আরো কিছু ইস্যু ছিল, সবকিছু ইস্যু মিলিয়ে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে যুদ্ধ শুরু হয়। এখানে আমাদেরকে জাস্ট জানতে হবে যুদ্ধের পক্ষ কারা কারা ছিল। পক্ষ ছিল দুইটা, ফ্রান্স এবং ইংল্যান্ড, এবং এই যুদ্ধে ফ্রান্স জয়ী হয়। এবং এই যুদ্ধের সাথে একজনের নাম খুব ওতপ্রোতভাবে জড়িত, তার নাম হচ্ছে জোয়ান অব আর্ক। জোয়ান অব আর্ক তিনি ফ্রান্সের কন্যা,
ফরাসি একজন নারী ছিলেন। নারী না বলে কন্যা বলাটাই শ্রেয়, কারণ তার বয়স অত বেশি ছিল না। তো তৎকালীন সময়ে নারীরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারতো না পুরুষদের মতো। এরকম সম্মুখ যুদ্ধে বা ফিল্ডের যে যুদ্ধ, সেখানে নারীরা অংশগ্রহণ করতে পারতো না। কিন্তু জোয়ান অব আর্ক তিনি আহ, ছোটবেলা থেকেই তিনি মনে করতেন যে তিনি ফ্রান্সের হয়ে যুদ্ধ করবেন। তো পরবর্তী তিনি পুরুষের ছদ্মবেশে ফ্রান্সের হয়ে যুদ্ধ করেন এবং যুদ্ধে তিনি ভালোই তার যে পারফরমেন্স সেটা তিনি দেখাতে সক্ষম হন। তো এখানে কিছু ইতিহাস আছে, ওই দেশে আমরা ওইদিকে আর যাব না। আপনি জাস্ট মনে রাখবেন যে জোয়ান অব আর্ক, এই তার নামটা ফরাসি ফরাসি একজন বীর কন্যা, তার নামটা শতবেশী বর্ষব্যাপী যুদ্ধের সাথে জড়িত। আচ্ছা, এখানে আসেন। এরপরে আমরা চলে যাব হচ্ছে চতুর্দশ শতাব্দীতে, যদি আমরা একটু আগে চতুর্দশ শতাব্দী নিয়ে আলোচনা করেছি। এখানে আমরা দেখব হচ্ছে রেনেসা। রেনেসা এটা একটা ইংরেজি শব্দ থেকে সরাসরি আসছে। মূলত ওই ইংরেজি শব্দটার আবার আসছে একটা ফরাসি শব্দ থেকে, যেটার নাম হলো রেনেসান্স। এটার অর্থ হচ্ছে পুনর্জন্ম বা হচ্ছে রিবার্থ। তার মানে কোনো কিছুর পুনরায় জন্মগ্রহণ করা বা পুনরায় তার জন্ম নেওয়া, এটা কি বলা হচ্ছে রেনেসা। তো রেনেসা মূলত এটা ইউরোপে শুরু হয়েছিল। মূলত রোমান সাম্রাজ্যের পতনের পরে ইউরোপে একটা এইজ শুরু হয়, একটা সময়কাল ছিল যেটাকে বলা হয়তো ডার্ক এইজ। ডার্ক এইজ কেন বলা হয়? কারণ এই এইজে শিল্প সাহিত্যে তেমন একটা বিকাশ হয় নাই, এবং এই সময়ে ইউরোপের অনেক মানুষ বিভিন্ন রোগে শোকে ভুগে মারা গিয়েছিল। তো এই রেনেসার মধ্য দিয়েই ইউরোপে আবারও নতুন করে জ্ঞান বিজ্ঞান চর্চা শুরু হয়, সাহিত্যের পুনর্জাগরণ শুরু হয়। এবং এই রেনেসার সময়কালটা হচ্ছে চতুর্দশ থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত। এখন এটা নিয়ে একটু কনফিউশন আসতে পারে, কারণ এটা বিভিন্ন বইতে বিভিন্ন রকম তথ্য দেওয়া আছে। তবে আপনারা এই লাইনটা মনে রাখবেন যে রেনেসা এটার সময়কালটা হচ্ছে চতুর্দশ থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত। এইটা এটা প্রয়োজন নাই, জাস্ট এটা মনে রাখবেন যে চতুর্দশ থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত। তবে অনেকে মনে করেন, কেউ কেউ মনে করেন যে রেনেসা শুরু হয়েছিল 1453 সালে। তবে এটা আসলে অতটা গুরুত্বপূর্ণ কিছু না, সুতরাং এই সালটা না পড়লেও চলবে। আচ্ছা, এখানে কিছু ইতিহাস দেওয়া আছে, এগুলা নাইস টু নো হিসেবে পড়ে রাখতে পারেন। রেনেসা এক্স্যাক্টলি শুরু হয়েছিল কোথায় বা কোন জায়গা থেকে? এক্স্যাক্টলি শুরু হয়েছিল ইতালির ফ্লোরেন্স নামের একটা শহর থেকে। ইতালিকে বলা হয় বিগ বুট। কেন বলা হয়? কারণ ইতালির ম্যাপটা যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন ইতালির ম্যাপটা অনেকটা বুট জুতার মতো। এই যে দেখেন, অনেকটা বুট জুতার মতো হচ্ছে ইতালির ম্যাপ। এই যে এটা হচ্ছে পা এবং এটা হচ্ছে আপনার বুট জুতা। তো এই কারণে ইতালিকে বিগ বুটও বলা হয়ে থাকে। ইতালির একটা ছোট্ট শহর হচ্ছে ফ্লোরেন্স। এই ফ্লোরেন্সে একটা পরিবার বাস করত, খুব সম্ভ্রান্ত একটা পরিবার, যার নাম ছিল মেডিসি ফ্যামিলি। তো শিল্প সাহিত্য জ্ঞান বিজ্ঞান এগুলা যারা চর্চা করে তাদের কিন্তু পৃষ্ঠপোষকতা লাগে। এই পৃষ্ঠপোষকতা মানে কি? পৃষ্ঠপোষকতা মানে হচ্ছে আপনার স্পন্সর লাগে বলা যেতে পারে। বা এদের আসলে দেখেন, এরা যে শিল্প সাহিত্য রচনা করবে, এদের কি ভাত টাত খেতে হয় না? এদের কি পরিজন নাই? অবশ্যই আছে। তো তাদের তো তাইলে জীবিকার একটা তাগিদ তাদের মধ্যে থাকবে। জীবিকার তাগিদ থাকলে তো তারা শিল্প সাহিত্য জ্ঞান বিজ্ঞান চর্চা করতে পারবে না। তো এই তৎকালীন সময়ে যারা শিল্প সাহিত্যে জ্ঞান বিজ্ঞান রচনা করতেন বা পৃষ্ঠপোষকতা করতেন, তাদের এই মেডিসি ফ্যামিলি পৃষ্ঠপোষকতা করতো, তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতো। তো এই কারণেই ইতালির ফ্লোরেন্স শহর থেকে এই শিল্প বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান এইগুলার বিকাশ শুরু হয়, এবং আস্তে আস্তে পুরো ইউরোপেই এ ব্যাপারটা ছড়িয়ে পড়ে। তো রেনেসার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন একটা হলো মানব ধর্ম, মুক্ত চিন্তা, জাতীয়তাবাদ, ব্যক্তি স্বাতন্ত্র্য, চিত্রকলার রৈখিক দৃষ্টিভঙ্গি ব্যবহার, বিজ্ঞানের উন্নতি, ইত্যাদি ইত্যাদি। মানব ধর্ম বলতে আসলে কি বোঝানো হয়? বর্তমানে মানব ধর্ম বলতে বোঝানো হয় যারা মানব ধর্ম পালন করে তারা সহজ কথায় বলতে গেলে তারা হচ্ছে অ্যাথেইস্ট হয়, তারা নাস্তিক হয়, তারা কোনো গডে বিশ্বাস করে না, তারা কোনো আল্লাহতে বিশ্বাস করে না, সৃষ্টিকর্তাতে তারা বিশ্বাস করে না। কিন্তু ওই সময় মানব ধর্ম বলতে মূলত বোঝানো হইতো যে যারা ব্যাকরণ ইতিহাস কবিতা দর্শন ইত্যাদি নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে বলা হইতো হিউম্যানিটেটিস। বা এই যে জ্ঞান বিজ্ঞানের শাখাগুলো আছে, ব্যাকরণ ইতিহাস কবিতা দর্শন, এগুলোকে একসাথে বলা হইতো হিউম্যানিটেটিস। আর যারা এগুলো নিয়ে পড়াশোনা করতো, যারা শেখাতো, তাদেরকে বলা হইতো হিউম্যানিস্ট। আর এই হিউম্যানিস্টরা এই যে চর্চাটা তারা করতো, এটাকে মূলত বলা হইতো হিউম্যানিজম।
আর চিত্রকলার রৈখিক দৃষ্টিভঙ্গির ব্যবহারটা মানে হইলো, দেখেন এই যে এটা একটা বিখ্যাত ছবি, নাম হইলো দ্য লাস্ট সাপার। এই দ্য লাস্ট সাপারে কি হচ্ছে দেখেন, এখানে এই যে দেখেন এখানে এই যে এরকম সোজা সোজা লাইন আছে, যে দেখেন এই যে এরকম সোজা সোজা লাইন আছে। তো এই যে সোজা সোজা লাইন মূলত এইগুলাকে বলা হয় চিত্রকলায় রৈখিক দৃষ্টিভঙ্গির ব্যবহার। যেমন এই যে মানে রৈখিক দৃষ্টিভঙ্গি মানে হচ্ছে যে দেখেন শুরুতে এটা মনে হচ্ছে যে কাঠ পেন্সিল, তারপরে আপনার কম্পাস বা স্কেল দিয়ে শুরুতে এটা এঁকেছে, তারপরে হচ্ছে মানুষগুলোকে বসানো হয়েছে। এই যে স্কেল দিয়ে আঁকাটা, এটাকে মূলত চিত্রকলায় রৈখিক দৃষ্টিভঙ্গির ব্যবহার। তো আমরা রেনেসা যুগের কিছু বিখ্যাত মানুষজন সম্পর্কে জানবো। শুরুতে আমরা জানবো হচ্ছে নিকোলা মেকিয়াভেলি সম্পর্কে। নিকোলা মেকিয়াভেলি তিনি হচ্ছে ইতালির ফ্লোরেন্স নগরে জন্মগ্রহণ করেন এবং তাকে রেনেসার বরপুত্র বলা হয়। বরপুত্র মানে কি? বরপুত্র মানে হচ্ছে দেবদেবীর আশীর্বাদ পুষ্ট, মানে তার উপর তিনি যে শিল্প সাহিত্য জ্ঞান বিজ্ঞানের চর্চায় পারদর্শী ছিলেন, কারণ তার উপরে আশীর্বাদ ছিল, বর ছিল। তো তার একটা উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে দ্য প্রিন্স, এবং এই মেকিয়াভেলিকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের জনক। এছাড়াও তার আরেকটা গ্রন্থ হচ্ছে ডিসকোর্সেস অন লিভাই, তবে এটা এই দ্য প্রিন্স বললেই চলবে, এখানে এটা জানলে চলবে যে তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে দ্য প্রিন্স। লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি, তার জন্ম হচ্ছে ফ্লোরেন্সের কাছেই, এবং তাকে বলা হয় রেনেসার অগ্রদূত বা দ্য রেনিসেন্স ম্যান। তার কিছু বিখ্যাত চিত্রকর্ম রয়েছে, তার মধ্যে এটা সবাই চিনেন, মোনালিসা। আর এটা হচ্ছে দ্য লাস্ট সাপার, এটা হচ্ছে দ্য লাস্ট সাপার। এছাড়াও লেডি উইথ অ্যান আর্মেইন, ভার্জিন অফ দ্য রক্স, এগুলো হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা কিছু চিত্রকর্ম। আরেকজন বিখ্যাত মানুষ সম্পর্কে আমরা জানবো, মাইকেল এঞ্জেলো। তিনি ইতালীয় একজন ভাস্কর, চিত্রকর, স্থপতি এবং কবি ছিলেন, এবং তার বিখ্যাত ভাস্কর্যগুলো হচ্ছে নাইট, মোজেস, পিয়েতা, প্রিয়েফ ইত্যাদি। আচ্ছা, রেনেসার ফলাফল আসলে কি ছিল? রেনেসার ফলাফল ছিল যে সেখানে জ্ঞান বিজ্ঞানের অগ্রযাত্রা হয় বা জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু হয়। ইউরোপের সাংস্কৃতিক আন্দোলন শুরু হয়। জার্মানিতে মুদ্রা যন্ত্র আবিষ্কার এবং হচ্ছে রিফরমেশন হয়। কলম্বাস ওই সময় আবিষ্কার করেন আমেরিকা, এবং ভাস্কো দা গামা তিনি ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন। এছাড়াও ওই সময়টাতেই হচ্ছে ওয়েস্টফিলিয়া শান্তি চুক্তি হয়, এটা আমরা পড়বো। এবং এই ওয়েস্টফিলিয়া শান্তি চুক্তির মাধ্যমে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব হয়, এবং আমেরিকা স্বাধীনতা ও ফরাসি বিপ্লবও কিন্তু এই রেনেসারই ফলাফল। আচ্ছা, এখন আমরা চলে যাব সপ্তদশ শতাব্দীতে। সপ্তদশ শতাব্দী মানে কোনটা? 1701 থেকে 1800, এটা হচ্ছে সপ্তদশ শতাব্দী। সময়কাল হচ্ছে সপ্তদশ শতাব্দী। আচ্ছা, সপ্তদশ শতাব্দীতে আমরা শুরুতে দেখব রিফরমেশন। রিফরমেশন মানে হচ্ছে সংস্কার, রিফরমেশন মুভমেন্ট বা বাংলাতে সংস্কার আন্দোলন। কিসের সংস্কার? যেমন আমাদের এখানে ছিল কোটা সংস্কার আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন থেকে সেটা সরকার পরিবর্তন আন্দোলনে পরিণত হয়েছিল। তো সংস্কার, কিসের সংস্কার করা হবে? খ্রিস্টান ধর্মের সংস্কার করা হবে। মূলত ওই সময়ে খ্রিস্টান ধর্মে দুই ধরনের লোক ছিল। একদল লোক ছিল যারা পোপকে ফলো করতো, অর্থাৎ খ্রিস্টান গির্জাতে যিনি প্রধান থাকেন তাকে বলা হয় পোপ। তো এই পোপ তিনি যাই বলতেন তাই তারা সবাই মেনে নিত। তো এই পোপ দেখা যেত তিনি তার ক্ষমতার অপব্যবহার করতেন। পোপের বিরুদ্ধে, পোপের পক্ষে যারা থাকতেন তাদেরকে বলা হইতো ক্যাথলিক, পোপের অনুসারী, এবং যারা পোপের বিরুদ্ধে থাকতেন তাদেরকে বলা হইতো প্রটেস্ট্যান্ট। তো এই রিফরমেশন বা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মার্টিন লুথার। জার্মানির মার্টিন লুথার, তিনি হচ্ছে এটার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। মার্টিন লুথার নামের আরেকজনের নামও আমরা জানি, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কৃষ্ণাঙ্গ নেতা। তিনি বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম। তারেক রহমান যেরকম বলছেন আই হ্যাভ এ প্ল্যান, তারও অনেক আগে মার্টিন লুথার কিং জুনিয়র তিনি বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম। আর তারেক রহমান বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। তো এই সংস্কার আন্দোলনের পরবর্তীতে, এই সংস্কার আন্দোলনের মধ্য দিয়েই ইউরোপে একটা সিভিল ওয়ার শুরু হয়, যেটা 30 বছর ব্যাপী ইউরোপে সাস্টেন করেছিল। তাহলে 30 বছর ব্যাপী এই যে গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার, সিভিল ওয়ার মানে কি? সিভিল ওয়ার মানে হচ্ছে নিজেরা নিজেদের মধ্যে মারামারি করা। যেমন ধরুন এখন যদি বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশ একে অপরের বিরুদ্ধে মারামারি করে, তখন এটা হবে সিভিল ওয়ার। যেমন এখন সিভিল ওয়ার কোন কোন জায়গায় আছে, যেমন ইয়েমেনে এখন সিভিল ওয়ার আছে, তারপরে আম, সুদান, সুদানে এখন হচ্ছে সিভিল ওয়ার আছে। তাহলে এইসব জায়গাগুলোতে এখন সিভিল ওয়ার হচ্ছে। তো এই 30 বছর ব্যাপী ইউরোপে যে গৃহযুদ্ধ হইল, এই গৃহযুদ্ধের সমাপ্তি হয় বা শেষ হয় একটা চুক্তির মাধ্যমে, যার নাম ওয়েস্টফিলিয়া শান্তি চুক্তি। ওয়েস্টফিলিয়া শান্তি চুক্তির মাধ্যমে ইউরোপে 30 বছর ব্যাপী যে যুদ্ধটা হয় সেটা শেষ হয়েছিল। তো এই ওয়েস্টফিলিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1648 সালে জার্মানির ওয়েস্টফিলিয়া নামক একটা স্থানে।
এবং এইখানে মূলত টোটাল 3টা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কারা কারা এই চুক্তি করেছে এটা খুব আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়েস্টফিলিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে কবে এবং এটা স্বাক্ষরিত হওয়ার স্থান কোনটা। জার্মানির ওয়েস্টফিলিয়া হচ্ছে স্বাক্ষরিত হওয়ার স্থান এবং এখানে টোটাল 3টা চুক্তি আছে। এই ওয়েস্টফিলিয়া শান্তি চুক্তিটা পৃথিবীর ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ওয়েস্টফিলিয়া শান্তি চুক্তির মাধ্যমে ইউরোপে পুরো ইউরোপ জুড়ে চলমান 30 বছরব্যাপী যে গৃহযুদ্ধ ছিল সেটার আম, সমাপ্তি ঘোষিত হয় বা সেটা শেষ হয়ে যায় এবং ধর্ম সংস্কার যে আন্দোলন যেটা মার্টিন লুথার শুরু করেছিলেন সেটা শেষ হয়, পরিসমাপ্তি হয়, ধর্ম সংস্কার আন্দোলনের পরিসমাপ্তি হয়। এর পরবর্তীতে হচ্ছে রাষ্ট্রগুলো পরস্পরের সার্বভৌমত্বকে স্বীকৃতি প্রদান করে। পরস্পরের সার্বভৌমত্বকে স্বীকৃতি প্রদান করে মানে কি? মানে হচ্ছে যে ওই সময়ে দেখা যেত যে অনেকটা এরকম যে জোর যার মুল্লুক তার, অর্থাৎ আমার এখানে শক্তি বেশি, আমি চাইলে হচ্ছে আরেকটা ছোট রাজ্যকে আমি আম, দখল করে ফেলতে পারবো। তার মানে হচ্ছে এবং দখল না করলেও দেখা যেত যে তারা একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে হামলা টামলা করে তারা লুটপাট করে চলে গিয়েছে। তো এই যে সার্বভৌমত্বর উপরে আঘাত, এটা ওয়েস্টফিলিয়া শান্তি চুক্তির মাধ্যমে এটা বন্ধ হয়, কিছুটা বন্ধ হয়। কিছুটা বন্ধ হয় বলতে এখনো তো আসলে অনেক রাষ্ট্রের সার্বভৌমত্ব নাই, যেমন ধরেন প্যালেস্টাইন। প্যালেস্টাইন কি আছে? প্যালেস্টাইন কিন্তু স্বাধীন দেশ, স্বাধীন রাষ্ট্র, কিন্তু তারপরও তাদের সার্বভৌমত্ব নাই, কারণ সেখানে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের অকাবেশন চলছে, দখলদারিত্ব চলছে। তো রাষ্ট্রসমূহ পরস্পরকে সার্বভৌমত্বকে স্বীকৃতি প্রদান করে এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সূচনা হয় এবং রাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সম্পর্কের প্রতিষ্ঠা পায়। যেমন তৎকালীন সময়ে কোনো বাউন্ডারি ছিল না, রাষ্ট্রের মধ্যে কোনো বাউন্ডারি ছিল না, এখন আমরা রাষ্ট্রের মধ্যে বাউন্ডারি দেখতে পাই এবং এই যে সীমারেখা বা বাউন্ডারি, এই জিনিসগুলো কিন্তু এই ওয়েস্টফিলিয়া শান্তি চুক্তির মাধ্যমেই প্রতিষ্ঠা পেয়েছিল। এরপর আসেন আমরা দেখব গ্লোরিয়াস রেভলিউশন বা গৌরবময় বিপ্লব। আমরা একটু আগে দেখলাম যে একটা বিপ্লব হয়েছিল, আন্দোলন হয়েছিল, সংস্কার আন্দোলন, এবং সেখানে সেখানে কি হয়েছিল? সেখানে হচ্ছে খ্রিস্টান ধর্মের সংস্কার আন্দোলন ছিল। তো পরবর্তীতে এটা শেষ হয় ওয়েস্টফিলিয়া শান্তি চুক্তির মাধ্যমে, কিন্তু অনেকটা শেষ হইয়াও হইল না শেষ নামের একটা জিনিস ঘটে যায় এবং যেটার ফলে তো হয় হচ্ছে গৌরবময় বিপ্লব। মূলত ইংল্যান্ডের তৎকালীন রাজার নাম ছিল সেকেন্ড জেমস, জেমস দ্য সেকেন্ড। তো তিনি পোপকে পছন্দ করতেন এবং তিনি চাচ্ছিলেন যে মনে মনে চাচ্ছিলেন যে ক্যাথলিক তন্ত্র অর্থাৎ পোপের অনুসারী যারা সেটা আবার প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু তার যে জনগণ, প্রজারা, তারা কিন্তু সেটা আবার চায় নাই। তো প্রজারা কি করেছে? প্রজা এবং রাজার রাজসভার কিছু উচ্চপদস্থ কর্মচারী, তারা ওই সময় আহ ডাচ রাজা, মানে হচ্ছে নেদারল্যান্ডসের রাজা উইলিয়াম অফ অরেঞ্জ, তার সাথে যোগাযোগ করে। উইলিয়াম অফ অরেঞ্জকে তারা বলে যে ভাই দেখেন এই রাজা আসলে ঝামেলা করতেছে, আমরা আপনাদের সাহায্য লাগবে। তখন উইলিয়াম অফ অরেঞ্জ আবার হচ্ছে ওই রাজা দ্বিতীয় জেমসের জামাই। তো উইলিয়াম অফ অরেঞ্জ তার নেতৃত্বে দ্বিতীয় জেমসকে পরাজিত করে হচ্ছে তার প্রজারা, এবং এই পরাজিত হওয়ার পরে তারা একটা চুক্তিতে স্বাক্ষর করে, সেই চুক্তির নামই হচ্ছে বিল অফ রাইটস। তো এই যে এই পুরো ব্যাপারটাকে বলা হয় হচ্ছে গ্লোরিয়াস রেভলিউশন, অথবা ব্লাডলেস রেভলিউশন, অথবা রেভলিউশন অফ 1688। অর্থাৎ এই যে রাজা দ্বিতীয় জেমস অপসারিত হইলেন সেটা হয়েছে 1688 সালে। তো পরবর্তীতে এই রাজা জেমসের পরাজয় বরণ করার পরে এখানটা চুক্তি স্বাক্ষরিত হয় যেটার নাম হলো বিল অফ রাইটস। এবং এই বিল অফ রাইটস এর মাধ্যমে, রাজা ও রানীর একক ক্ষমতা একদম কমিয়ে ফেলা হয়। 1215 সালের মেগনা কার্টা চুক্তির মাধ্যমে কিছুটা কমানো হয়েছিল, আর বিল অফ রাইটস এর মাধ্যমে একেবারেই কমিয়ে ফেলা হয় এবং ব্রিটেনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তো দেখেন গ্লোরিয়াস রেভলিউশন সেটা হয়েছিল 1688 সালে, আর বিল অফ রাইটস এটা স্বাক্ষরিত হয় 1689 সালে। ওকে, এখানে বিল অফ রাইটসে কিছু গুরুত্বপূর্ণ দিক আছে, জাস্ট নাইস টু নো হিসেবে পড়ে রাখতে পারেন। তবে এই একই নামে প্রায় সেম সেম নামে হচ্ছে আরেকটা বিলও আছে, যেটা যুক্তরাজ্যের না, মূলত সেটা হলো যুক্তরাষ্ট্র আমেরিকার, ইউএস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার হচ্ছে একটা চুক্তি আছে যেটার নাম হলো ইউএস বিল অফ রাইটস। ইউএস বিল অফ রাইটস স্বাক্ষরিত হয়েছিল এই বিল অফ রাইটস এর 100 বছর পরে। এই বিল অফ রাইটস যেখানে স্বাক্ষরিত হয়েছে 1789 সালে, আর 1689 সালে, আর যুক্তরাষ্ট্রের যে বিল অফ রাইটস সেটা স্বাক্ষরিত হয়েছে 1789 সালে। এটা একটা কোইন্সিডেন্স বলা যেতে পারে। এখন আমরা ঢুকে যাব অষ্টাদশ শতাব্দীতে। অষ্টাদশ শতাব্দী মানে কত? অষ্টাদশ শতাব্দী মানে হচ্ছে 1701 থেকে 1800, এটা হচ্ছে অষ্টাদশ শতাব্দী।
তো অষ্টাদশ শতাব্দীতে আমরা দেখব ইউএস বিল অফ রাইটস, যেটা মূলত ছিল আমেরিকার স্বাধীনতার পরে, আমেরিকা স্বাধীনতা লাভ করে 1976 সালের 2রা জুলাই। স্বাধীনতা লাভের পরে যুক্তরাষ্ট্র একটা সংবিধান বানায়, এবং ওই সংবিধান প্রকাশিত হওয়ার পরে এটা হইচই পড়ে যায়, কারণ জনগণরা দেখে এই সংবিধান তাদের অনেক মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, মৌলিক অধিকার এখানে রাখা হয় নাই। তো এটা নিয়ে তারা আন্দোলনে নামে, এবং এই আন্দোলনের পরবর্তীতে সরকার যুক্তরাষ্ট্রের সংবিধান প্রথম 10টা সংশোধনীকে তারা একত্রে একটা নাম দেয়, যেটার নাম হলো ইউএস বিল অফ রাইটস। তাহলে ইউএস বিল অফ রাইটস এটা হচ্ছে সংবিধানের, যুক্তরাষ্ট্রের সংবিধানের শুরুর যে 10টা সংশোধনী, এই 10টা সংশোধনী একত্রে বলা হয় ইউএস বিল অফ রাইটস, যেটা হয়েছিল 1789 সালে। তো এখানে নাইস টু নো প্রয়োজন নাই। তাহলে বিল অফ রাইটস, ইউএস বিল অফ রাইটস যদি উল্লেখ থাকে ইউএস, তাহলে অবশ্যই উত্তর হবে 1789। ওকে, এখানে কি কি সংশোধনী আনা হয় দেওয়া আছে, নাইস টু নো। এরপর আসেন শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মেইন থিম ছিল দৈহিক শ্রমের পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে শিল্পক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি এবং তার গুণগত মানের পরিবর্তন। অর্থাৎ কোন একটা পণ্যকে, প্রাথমিক পণ্যকে একটা নতুন পণ্যে পরিণত করা, বা কনজিউমার বেজ একটা পণ্যে পরিণত করাই হচ্ছে শিল্পের মেইন কাজ। তো যখন কারখানাগুলোতে মানুষের পরিবর্তে, দৈহিক পরিশ্রমের পরিবর্তে যন্ত্রপাতির সাহায্য নেওয়া শুরু করলো, তখন আসলে শিল্প বিপ্লবটা শুরু হয়। এই শিল্প বিপ্লবের সূত্রপাত হয় ইংল্যান্ডে অষ্টাদশ শতাব্দীতে। অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডে হচ্ছে এটার সূত্রপাত হয়, এবং এই টার্মটা, এই শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই টার্মটা প্রথম ব্যবহার করেছিলেন আর্নল্ড টয়েনবি। এবং এই শিল্প বিপ্লবের মধ্য দিয়েই পৃথিবীতে পুঁজিবাদের শুরু হয়। পুঁজিবাদ জিনিসটা কি? পুঁজিবাদ জিনিসটা হচ্ছে যে এইখানে আপনার, যেমন আমাদের দেশে আপনি যদি দেখেন তাহলে সবই হচ্ছে পুঁজিবাদ। পুঁজিবাদে কি হয়? পুঁজিবাদে হচ্ছে যেই মালিক থাকে, সে তার একমাত্র লক্ষ্য থাকে টাকা ইনকাম করা। সে কিভাবে টাকা ইনকাম করে, ওইটা তার একমাত্র লক্ষ্য থাকে। এবং এতে করে কি হয়? এতে করে সমাজে ধনী গরিব বৈষম্য দিন দিন বাড়তে থাকে। যে মালিক থাকে সে দিন দিন আসলে আরো হচ্ছে সম্পদশালী হয়, এবং যারা গরিব থাকে তারা দিন দিন গরিব হতে থাকে। তো যাই হোক, আহ আমরা এখন আমাদের চারপাশে যা কিছু দেখি সবকিছু আসলে পুঁজিবাদেরই অবদান। এগুলা প্রয়োজন নাই, নাইস টু নো। এখন বর্তমানে চলছে হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব, অর্থাৎ এর আগে আমরা যে শিল্প বিপ্লবটা দেখেছি সেটা ছিল প্রথম শিল্প বিপ্লব, আর এখন চলতেছে চতুর্থ শিল্প বিপ্লব। এবং এই চতুর্থ শিল্প বিপ্লবের একটা সুন্দর নাম আছে, ইন্ডাস্ট্রি 4.0। ইন্ডাস্ট্রি 4.0। এবং এখানে 2011 সালে হচ্ছে এই টার্মটার উৎপত্তি হয়। এবং এটার উৎপত্তি হয় হচ্ছে জার্মান সরকার একটা হাইটেক প্রকল্প থেকে। এবার আসেন চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আমরা আরো কিছু তথ্য জানবো। চতুর্থ শিল্প বিপ্লব এটা প্রথম উল্লেখ করেছিলেন কে? ক্লস সোয়াব। ক্লস সোয়াব হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, WEF, সেটার চেয়ারম্যান। তিনি প্রথম হচ্ছে তার একটা বইতে, দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গ্রন্থে, তিনি প্রথম এই শিল্প বিপ্লব বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা ইন্ডাস্ট্রি 4.0, এটা তিনি প্রথমের মতো উল্লেখ করেন। আচ্ছা, এরপর আসেন আমেরিকার স্বাধীনতা যুদ্ধ। আমেরিকা একসময় পরাধীন ছিল। কাদের কাছে পরাধীন ছিল? তারা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত ছিল। তো 1776 1776 থেকে 1783, এই সময়কালে হচ্ছে ব্রিটিশদের সাথে আমেরিকার যুদ্ধ হয়। আমেরিকার স্বাধীনতা স্বাধীনতা যুদ্ধ হয়। আমেরিকার পৃথিবীতে দুইটা দেশের স্বাধীনতার ঘোষণা আছে, এর মধ্যে একটা হচ্ছে আমেরিকা এবং একটা হচ্ছে বাংলাদেশ। তো শুরুতে ব্রিটিশরা যুক্তরাষ্ট্রের 13টা অঙ্গরাজ্যে উপনিবেশ বা হচ্ছে কলোনি গড়ে তুলেছিল, এবং ওই 13টা অঙ্গরাজ্যকে বা কলোনিকে বলা হয় অ্যাকচুয়াল বা অরিজিনাল কলোনি। এবং ওই 13টা অরিজিনাল কলোনিকে ডিনোট করার জন্যই যুক্তরাষ্ট্রের যে পতাকা আছে সেখানে লাল সাদা স্ট্রাইপের সংখ্যা হচ্ছে টোটাল 13টা। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার সাথে একটা ঘটনা জড়িত, সেটার নাম হচ্ছে বোস্টন চা পার্টি বা বোস্টন টি পার্টি। মূলত এই বোস্টন একটা ছিল সমুদ্র বন্দর। এই বোস্টনে যুক্তরাজ্য যেই চাল বিক্রি করত, সেই চা বিক্রি করত, সেই চাগুলো হচ্ছে এই বোস্টন দিয়ে মূলত আহ, আমেরিকাতে ঢুকতো। তো এই বোস্টন হচ্ছে এই যে এই জায়গাটাতে অবস্থিত, হচ্ছে বোস্টন। তো
যুক্তরাজ্য যেহেতু তার বিভিন্ন এলাকাতে কলোনি ছিল এবং এই কলোনিগুলোতে সবসময় একটা ঝামেলা লেগেই থাকতো। তো এই ঝামেলা মেটানোর জন্য যুক্তরাজ্যকে সেনাবাহিনী পাঠাইতে হইতো, যুদ্ধ করতে হইতো, এবং এতে করে তার প্রচুর পরিমাণে টাকা খরচ হইতো। এই টাকা উঠানোর জন্য যুক্তরাজ্য চিন্তা করলো যে আমরা তাহলে আমেরিকাতে যে চা বিক্রি করি সেখানে আমরা শুল্ক বাড়ায় দিই, কর বাড়ায় দিই। তো এতে করে ব্রিটিশদের লাভ আর আমেরিকার তো লস, কারণ আমেরিকাতে ওই সময় হচ্ছে যারা এই সব পণ্য বাজারে বিক্রি করতেছে, অর্থাৎ চা বাজারে বিক্রি করতেছে ব্রিটিশদের থেকে কিনে নিয়ে, তাহলে তাদের জন্য এটা সমস্যা। তো এই যেদিন তারা চায়ের দামটা বাড়িয়ে দিল, চায়ের হচ্ছে আহ, শুল্ক বাড়িয়ে দিল, এটার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের চা ব্যবসায়ীরা তারা বোস্টনে বোস্টনে জাহাজে করে যে এই চাগুলো আহ, ব্রিটিশদের থেকে আসছিল সেগুলো তারা হচ্ছে পানিতে ভাসিয়ে দেয়, অর্থাৎ পানিতে তারা ওই চাগুলো ঢেলে দেয়। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় মূলত বোস্টন টি পার্টি, এবং এই ঘটনাটা পরবর্তীতে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের একটা প্রেরণা হিসেবে কাজ করেছিল। তো এখান থেকে প্রশ্ন কি আসতে পারে, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বোস্টন টি পার্টি বা বোস্টন চা পার্টি এটা আহ, কোন ঘটনার সাথে জড়িত বা কোন দেশের ঘটনার সাথে জড়িত। আচ্ছা, এরপরে আসেন যে আমরা এগুলো দরকার নাই, এগুলো যা কিছু বলছি ওগুলা বললেই ওগুলা পড়ে আনা। আমেরিকার স্বাধীনতার ঘোষণা, দেখেন আমেরিকার স্বাধীনতার ঘোষণাটা মূলত দেওয়া হয়েছিল 2রা জুলাই। মূলত দেওয়া হয়েছিল 2রা জুলাই। তবে এই 2রা জুলাই তাদের স্বাধীনতার ঘোষণা বা স্বাধীনতা দিবস না। কেন? কারণ তৎকালীন সময়ের কংগ্রেস, এখনো না যুক্তরাষ্ট্রের অফিসিয়াল যে পার্লামেন্ট বা পার্লামেন্ট, সেটার নাম হচ্ছে কংগ্রেস, কিন্তু ওই সময় কিন্তু আর যুক্তরাষ্ট্র আহ, দেশই ছিল না, আলাদা করে যুক্তরাষ্ট্র কোনো দেশই ছিল না। তখন তাহলে কংগ্রেস কোত্থেকে আসলো? তখন তাদের লোকাল একটা অ্যাডমিনিস্ট্রেশন ছিল, লোকাল পার্লামেন্ট ছিল, সেই লোকাল পার্লামেন্টের নাম হচ্ছে কিন্তু ছিল কংগ্রেস। তো ওই সময় এই কংগ্রেসে সেটা অনুমোদন লাভ করে 4 জুলাই। এই কারণে 4 জুলাইকে আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে উল্লেখ করা হয় বা পালন করা হয়। তো এইখানে ব্রিটিশদের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ ঘোষণা করে। তো এই যুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে যে যুদ্ধটা, এই যুদ্ধে আমেরিকাকে কয়েকটা দেশ সাহায্য করেছিল। এই দেশগুলো হচ্ছে ফ্রান্স, স্পেন এবং নেদারল্যান্ডস। তো 1776 সালে আমেরিকা স্বাধীনতা ঘোষণার পরে এই আমেরিকা চূড়ান্ত স্বাধীনতা লাভ করে 1783 সালে, এবং 1783 সালের 3রা সেপ্টেম্বর তাদের স্বাধীনতা চুক্তি স্বাক্ষরিত হয়। আমাদের কে দেশের কিন্তু কোনো স্বাধীনতা চুক্তি নাই, আমাদের দেশ যেটা আছে সেটা হচ্ছে আত্মসমর্পণের দলিল, ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার, যেটা ইংরেজি নাম হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার। তো যেটা বললাম, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা অর্জনে যুক্তরাষ্ট্রের কয়েকটা দেশ সাহায্য করেছিল। তো ওই দেশগুলো কিন্তু ব্রিটিশদের সাথে আলাদা করে চুক্তি করে। আমেরিকার স্বাধীনতা যে চুক্তি, এই চুক্তির নাম হচ্ছে পিস অফ প্যারিস অথবা প্রথম ভার্সাই চুক্তি, কারণ এটা প্যারিসে বসে স্বাক্ষরিত হয়েছিল। এখন ওই যে একটু আগে বললাম যে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা লাভ করার পেছনে আরো 3টা দেশের অবদান আছে। এই 3টা দেশ হচ্ছে নেদারল্যান্ডস, ফ্রান্স এবং স্পেন। নেদারল্যান্ডস, ফ্রান্স এবং হচ্ছে স্পেন। তো যুক্তরাষ্ট্র যখন চুক্তি করে, অর্থাৎ যখন সে এই যুক্তরাষ্ট্র যখন স্বাধীনতা লাভ করার পরে ব্রিটিশদের সাথে চুক্তি করে, তখন ব্রিটিশরা শুধু আমেরিকার সাথে চুক্তি করে নাই, তারা ওই যেই 3টা দেশ আমেরিকাকে সাহায্য করেছিল, নেদারল্যান্ডস, ফ্রান্স এবং স্পেন, এই 3টা দেশের সাথেও কিন্তু তারা চুক্তি করেছিল। তার মানে এই যে ইউকে, ইউকে যে আহ, শুরুতে তারা ইউএস এর সাথে একটা চুক্তি করলো, সাথে এই যে 3টা নেদারল্যান্ডস, ফ্রান্স এবং স্পেন, এদের সাথেও কিন্তু তারা চুক্তি করে। তার মানে হচ্ছে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের যে চুক্তি, পিস অফ প্যারিস, সেখানে আসলে টোটাল চুক্তির সংখ্যা হচ্ছে 4টা। আচ্ছা, এখন প্রথম যুক্তরাষ্ট্রর স্বাধীনতা চুক্তির মধ্যে প্রথম যে চুক্তিটা, সেটা হয় হচ্ছে যুক্তরাজ্য বা হইল ইউকে সাথে নেদারল্যান্ডসের, অর্থাৎ ব্রিটেন এবং নেদারল্যান্ডসের প্রথম চুক্তিটা হয় 2রা সেপ্টেম্বর 1783 ফ্রান্সের প্যারিসে। এর পরের দিন অর্থাৎ 3রা সেপ্টেম্বর 1783, এই দিন আবার টোটাল 3টা চুক্তি স্বাক্ষরিত হয় ব্রিটিশদের সাথে আমেরিকা, ফ্রান্স এবং স্পেন, এই 3টা চুক্তি। এখানে ঝামেলাটা হয়, দেখেন এটার কিন্তু একটা নাম হচ্ছে পিস অফ প্যারিস, আর একটা নাম হচ্ছে প্রথম ভার্সাই চুক্তি। দেখেন এখানে ঝামেলাটা কি হয়েছে। 3রা সেপ্টেম্বর, এই দিন তো 3টা চুক্তি স্বাক্ষরিত হইল। এই 3টা চুক্তির মধ্যে 2টা চুক্তি
প্যারিসেরই একটা উপনগর বা উপশহর যেটার নাম হলো ভার্সেলিস বা ভার্সাই। এই ভার্সাইতে বসে স্বাক্ষরিত হয়। তাহলে ধরেন ঢাকা শহর, তাহলে ঢাকা শহরের মধ্যে মিরপুর একটা জায়গা, মিরপুর একটা উপশহর। তো ঠিক তেমনি ভাবে প্যারিসের মধ্যে একটা উপশহর হচ্ছে ভার্সাই। তো 3রা সেপ্টেম্বর যে 3টা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, ওই 3টার মধ্যে 2টা চুক্তি স্পেসিফিক ভাবে ভার্সাইতে স্বাক্ষরিত হয়। এই কারণেই এই পুরো চুক্তিটাকেই ভার্সাই চুক্তি নামেও ডাকা হয় বা পিস অফ প্যারিস চুক্তি নামেও ডাকা হয়। কিন্তু এক্স্যাক্টলি ভার্সাইতে স্বাক্ষরিত হচ্ছে 2টা, ব্রিটেন এবং হচ্ছে ব্রিটেন স্পেন এবং ব্রিটেন ফ্রান্স। তবে যখন এমনিতে এমনিতে বলা হয় তখন বলা হয় দ্বিতীয় ভার্সাই চুক্তি, সরি প্রথম ভার্সাই চুক্তি এবং হচ্ছে পিস অফ প্যারিস। আচ্ছা, তো যদি প্রশ্ন আসে যে পিস অফ প্যারিসে টোটাল কটা চুক্তি স্বাক্ষরিত হয়, সেক্ষেত্রে আপনি উত্তর করবেন হচ্ছে 4টা। আর যদি বলা হয় যে 3রা সেপ্টেম্বর প্যারিসে কয়টা চুক্তি স্বাক্ষরিত হয়, সেক্ষেত্রে আপনি বলেন 3টা। কারণ 3রা সেপ্টেম্বর তো প্যারিসে 3টে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, ওই যে ব্রিটেন ফ্রান্স, তারপরে ব্রিটেন স্পেন এবং পরে ব্রিটেন আমেরিকা। আর যদি প্রশ্ন আসে 1783 সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়, সেক্ষেত্রে উত্তর হবে হচ্ছে 2টা। আচ্ছা, তো ফ্রান্স যুক্তরাষ্ট্রের ফ্রান্স যুক্তরাষ্ট্রের স্বাধীনতা লাভে কাজ করেছে এবং সাহায্য সহযোগিতা করেছে। তো যুক্তরাষ্ট্রের স্বাধীনতা লাভ করার 100 বছর পূর্তিতে ফ্রান্স তাকে একটা গিফট করে, যে গিফটের নাম হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি, যেটা নিউ ইয়র্কের লিবার্টি দ্বীপে অবস্থিত। এবং এটার নকশাকারী হচ্ছে বার্থোল্ডি এবং হচ্ছে গুস্তাভ আইফেল। এবং এখানে কি কি আছে, রোমান স্বাধীনতা দেবীর ডান হাতে হচ্ছে স্বাধীনতার লাইট এবং বাম হাতে রোমান সংখ্যায় 4 জুলাই 1776 লেখা। এবং এই দেবীটা হচ্ছে স্বাধীনতার দেবী এবং তার নাম হচ্ছে লিবার্টাস। তাহলে এই লিবার্টাস দেবীর এক হাতে হচ্ছে মশাল এবং আরেক হাতে হচ্ছে একটা আহ, একটা বইয়ের মতো একটা বস্তু, এই যে এটা ধরা আছে এবং এখানে লেখা আছে 4 জুলাই 1776। ওকে, একটু পর আমরা একবার রিকেপ করব। এরপর আসলে আমরা দেখবো হচ্ছে ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব এটাও পৃথিবীর ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা, এবং এই ফরাসি বিপ্লবের মাধ্যমে বাস্তিল দুর্গের পতন ঘটে। মূলত ফরাসি রাজা তৎকালীন সময় ছিলেন রাজা ষোড়শ লুই। তিনি দেখলেন যে যুক্তরাষ্ট্রকে ফ্রান্স যুদ্ধে সাহায্য করতে গিয়ে ফ্রান্সের অনেক সৈন্য নিহত হয়েছে এবং আম, ফ্রান্স এখানে ফ্রান্স এখানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই আর্থিক ক্ষতি মেটানোর জন্য ফ্রান্সের তৎকালীন রাজা ষোড়শ লুই তিনি যারা ধনী আছে তাদের উপরে করের বোঝা চাপিয়ে দিল এবং বলল যে ঠিক আছে, তোমরা আমাকে টাকা পয়সা দাও। কিন্তু ওই ধনিক শ্রেণী এই টাকা পয়সা দিতে আসলে রাজি ছিল না। রাজি ছিল তো তারা, তাদের শর্ত ছিল যে ঠিক আছে, আমরা হচ্ছে সাহায্য সহযোগিতা করব, সমস্যা নাই, কিন্তু এর বিনিময়ে আমাদেরকে রাজ্যের কিছু অংশ ছেড়ে দিতে হবে, ফ্রান্সের কিছু অংশ আমাদেরকে দিয়ে দিতে হবে। তো এটা আবার ষোড়শ লুই তিনি হচ্ছেন রাজি হন নাই। তো এগুলো নিয়ে মনোমালিন্য হয়েই হচ্ছে ফরাসি বিপ্লব শুরু হয়। আমাদের যেরকম আয়নাঘর ছিল ঠিক তেমনি ভাবে ফরাসি রাজা তৎকালীন ষোড়শ লুই তার একটা আয়নাঘর ছিল, যে আয়নাঘর নাম ছিল বাস্তিল দুর্গ। যেটা হচ্ছে সেই বাস্তিল দুর্গ। এবং এই ফরাসি বিপ্লবের মাধ্যমে বাস্তিল দুর্গের পতন ঘটে এবং তৎকালীন সময়ে ফ্রান্সের 95% সম্পত্তি থাকতো 5জন ব্যক্তির হাতে এবং বাকি 95%-এর ব্যক্তির নিকট থাকতো মাত্র হচ্ছে 5 ভাগ সম্পত্তি। তাহলে দেখেন ফরাসি বিপ্লব, তাহলে ফরাসি বিপ্লব এখানে কি হইলো, ফরাসি বিপ্লবে এখানে নাইস টু নো হিসেবে অনেক কিছু আছে, জাস্ট পড়ে নিলে হবে, কারণ পরীক্ষাতে আসবে না। ফরাসি বিপ্লবের যুদ্ধের ফরাসি বিপ্লব এটা শুরুতে ছিল কিন্তু ধনিক শ্রেণীর আন্দোলন আম, রাজার বিরুদ্ধে। তো শুরুতে এটা ধনিক শ্রেণীর বিপ্লব হয়, এটাকে বলা হচ্ছিল এইট রেভলিউশন বা বুর্জুয়া বিপ্লব। এবং পরবর্তীতে রাজা ষোড়শ লুইয়ের হচ্ছে পতন ঘটে এই অভ্যুত্থানের মাধ্যমে, এবং তাকে হচ্ছে গিলোটিনে ষোড়শ লুইকে শিরোচ্ছেদ করা হয়। এই যে ডান পাশে যে ছবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিলোটিন। এরপর আসেন ফরাসি বিপ্লব। 1799 সালে নেপোলিয়ন 30 বছর বয়সে ফ্রান্সের ক্ষমতা দখল করলে বিপ্লবের পরিসমাপ্তি ঘটে। কোন বিপ্লব? ওই যে ফরাসি বিপ্লব শুরু হয় সেই যে 1789 থেকে 1799 পর্যন্ত, প্রায় 11 বছর ব্যাপী এই এটা চলছিল, কন্টিনিউয়াস হচ্ছিল। ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে। কেন? কারণ হচ্ছে ফরাসি বিপ্লবে যারা আন্দোলন করেছিল তাদের মধ্যে সব থেকে বয়স কম ছিল নেপোলিয়ন বোনাপার্টের।
তাহলে ফরাসি বিপ্লবের নেতৃত্বে মূলত কারা ছিলেন? মূলত ছিলেন হচ্ছে জে জ্যাক রুশো, ভলতেয়ার, মন্টেস্কু এবং হচ্ছে নেপোলিয়ন। এবং তারা একটা স্লোগান রেখে গিয়েছেন আমাদের জন্য। সেই স্লোগানটা হচ্ছে স্বাধীনতা, সাম্য এবং হচ্ছে ভ্রাতৃত্ব। ফরাসি বিপ্লব নিয়ে কয়েকটা বিখ্যাত বই আছে, এর মধ্যে একটা হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, যেটা হচ্ছে জে জ্যাক রুশোর বই। মন্টেস্কু, দ্য স্পিরিট অফ লজ, চার্লস ডিকেন্স, এ টেল অফ টু সিটিজ। এগুলো হচ্ছে মোটামুটি আহ ফরাসি বিপ্লব নিয়ে লেখা কয়েকটা ভালো বইয়ের নাম। বিপ্লবের শতবর্ষে নির্মিত হয়েছে আইফেল টাওয়ার, অর্থাৎ বিপ্লবের শতবর্ষ, তার মানে 1799, 1789 সালে বিপ্লবটা শুরু হয়, সেখান থেকে হচ্ছে আম, শতবর্ষ, তার মানে 1889। তো যাই হোক, এটা হচ্ছে ফ্রান্সের সংস্কৃতির একটা প্রতীক। তবে এটা ফ্রান্সে বা প্যারিসে নির্মিত হওয়ার কোনো প্ল্যান ছিল না, এটা মূলত বার্সেলোনা শহরে নির্মিত হওয়ার প্ল্যান ছিল, কিন্তু বার্সেলোনা তৎকালীন কর্তৃপক্ষ এটাতে আসলে রাজি হয় নাই। তার ডিজাইন হচ্ছে গুস্তাভ আইফেল এবং অর্থায়ন করে হচ্ছে যুক্তরাষ্ট্র। এরপর আমরা চলে যাব ঊনবিংশ শতাব্দীতে। এখানে আমরা দেখব হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট, তিনি ফ্রান্সের সম্রাট হইলেন এবং তিনি হচ্ছে ফ্রান্সের ক্ষমতা দখল করে ফেলেন, এবং তিনি ওই সময় ইতালিরও সম্রাট ছিলেন। এখন কথা হচ্ছে, ইতালির সম্রাট নেপোলিয়ন ফ্রান্স থেকে কেমনে হন? ওই সময় ইতালি মূলত ফ্রান্স থেকেই শাসিত হইতো, এবং এখানে একজন উপদেষ্টা মণ্ডলী থাকতেন, এবং ওই উপদেষ্টা মণ্ডলী তারা হচ্ছে যে তিনি তারা হচ্ছে ইতালি শাসন করত। তো ইতালিতে হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট লিটল কর্পোরাল নামে হচ্ছে পরিচিত ছিলেন। নেপোলিয়ন জীবনে অনেক যুদ্ধ আছে, তবে আমরা দুইটা যুদ্ধের নাম পড়বো। একটা হচ্ছে ট্রাফালগার যুদ্ধ। এই 1802 খ্রিস্টাব্দে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, যার নাম হচ্ছে মাল্টা চুক্তি, বা সরি, এমিয়েন্স চুক্তি। তো এমিয়েন্সের এই চুক্তি অনুযায়ী ইংল্যান্ডকে মাল্টা দ্বীপ ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু চুক্তি অনুযায়ী এরকম আসলে কোনো কিছুই হয় নাই। কোনো কিছুদিনের মধ্যেই ইংল্যান্ড মাল্টা দ্বীপ ছাড়তে অস্বীকার করে। তো এটা হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টের ভালো লাগে নাই, এবং তিনি যুদ্ধের প্রস্তুতি আস্তে আস্তে নিচ্ছিলেন। তো এই ট্রাফালগার যুদ্ধ কোন জায়গাতে অবস্থিত? ট্রাফালগার কোন জায়গাতে অবস্থিত? ট্রাফালগার হচ্ছে ট্রাফালগার হচ্ছে স্পেনের একটা জায়গা। স্পেনের একটা জায়গা হচ্ছে ট্রাফালগার। এবং এই যুদ্ধের পক্ষ ছিল ইংল্যান্ড বনাম ফ্রান্স প্লাস হচ্ছে স্পেন। এই তিন পক্ষের মধ্যে যুদ্ধটা হয়, এবং সময়কাল ছিল 1805। এবং ফলাফল হচ্ছে জয়ী হয় ইংল্যান্ড। তাহলে এখানেও হচ্ছে আসলে ইংল্যান্ড জয়ী হয়, স্পেন এখানে সুবিধা করতে পারে নাই। এরপরে হচ্ছে ট্রাফালগার যুদ্ধ তো আমরা দেখলাম। এরপরে আমরা দেখলাম হচ্ছে ওয়াটারলু যুদ্ধ। ওয়াটারলু যুদ্ধ এটা মূলত হচ্ছে আহ, এটা নেপোলিয়নের সর্বশেষ যুদ্ধ। নেপোলিয়নের সর্বশেষ যুদ্ধ হচ্ছে এই ওয়াটারলু যুদ্ধ, এবং এই যুদ্ধের পরপরই পরাজিত বরণ করার পরে নেপোলিয়নকে নির্বাসনে পাঠানো হয় সেন্ট এলবা দ্বীপে। আচ্ছা, তাহলে দেখেন, এখানে রাশিয়ার সাথে হচ্ছে ঝামেলা হয়, এবং আম, এই ঝামেলাতে হচ্ছে ওয়াটারলু যুদ্ধের দিনক্ষণ ঘনিয়ে আসে। তো ওই যে বললাম যে তিনি হচ্ছে ট্রাফালগার যুদ্ধে হেরে গিয়েছিলেন, এবং হেরে যাওয়ার পরে তার সহায় সম্মতি সবকিছুই হচ্ছে চলে যায়, এবং তিনি হচ্ছে শুধু পথে হাঁটতেন। তো ওয়াটারলু যুদ্ধে এখানে আহ বলা আছে যে ওয়াটারলু যুদ্ধটা এটা হয়েছিল কোথায়? এটা এটা হয়েছিল ওয়াটারলু, এই জায়গাটা হচ্ছে বেলজিয়ামে অবস্থিত। বেলজিয়াম হচ্ছে এই জায়গাটা অবস্থিত, এবং এই যুদ্ধে, ওয়াটারলু যে যুদ্ধ, এই যুদ্ধে জয়ী হয় ইংল্যান্ড, এবং পরাজিত বরণ করে নেয় হচ্ছে ফ্রান্স। এবং এই যুদ্ধের পরপরই নেপোলিয়নকে সেন্ট এলবা সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়। দেখেন, শুরুতে যখন শুরুতে যখন সে হচ্ছে আহ ট্রাফালগার যুদ্ধে হেরে গেল, তখন তাকে হচ্ছে নির্বাসনে পাঠানো হয় হচ্ছে সেন্ট এলবা দ্বীপে। আর এরপরে যখন সে ওয়াটারলু যুদ্ধেও হেরে যায়, তখন তাকে একবারের জন্য নির্বাসনে পাঠানো হয়েছিল সেন্ট হেলেনা দ্বীপে। ঠিক আছে, তাহলে শুরুতে হচ্ছে সেন্ট এলবা, এবং এরপরে হচ্ছে সেন্ট হেলেনা। আচ্ছা, এখানে আমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ শিখছি, নাইস টু নো হিসেবে এগুলো পড়ে নেবেন। এরপরে আসেন, আমরা দেখবো হচ্ছে প্রথম আফিম যুদ্ধ, ফার্স্ট ওপিয়াম ওয়ার। ওপিয়াম ওয়ার বা হচ্ছে আফিম যুদ্ধ মানে কি? আফিম যুদ্ধ মানে হচ্ছে তাহলে আফিম নিয়ে যুদ্ধ, অনেকটা ওইরকমই। মূলত চীন একসময় পুরো বিশ্বের জন্য একটা অন্ধকারময় জায়গা ছিল, এবং সেখানে মানুষজন তেমন একটা যেত না। এবং চীনের অর্থনীতি, তারা নিজেরাই নিজেদের মধ্যে পণ্য বেচা বিক্রি করে তারা হচ্ছে এটা স্বাবলম্বী রাখার চেষ্টা করত।
তো প্রথম আফিম যুদ্ধে যেটা হয় যে ব্রিটিশরা দেখলো যে আহ, তাদের এখানে প্রচুর পরিমাণে আফিম তৈরি হচ্ছে, কিন্তু এই আফিম তৈরি আসলে কোনো জায়গা নাই। পরবর্তীতে তারা এটাকে আহ, চীনে চীনে তারা এটা বিক্রি করার একটা পথ আবিষ্কার করে ফেলে, এবং সেখানে তারা প্রচুর ধুমাইয়া বাণিজ্য করে থাকে। তখন দেখা গেল ব্রিটিশদের এই চীনের প্রায় লোকই আফিম খেয়ে পড়ে থাকে, কোনো কাম কাজ করে না, আফিম খেয়ে পড়ে থাকে। তখন সরকার থেকে ব্রিটিশদেরকে জানানো হলো যে তোমরা এটা বন্ধ করো, কিন্তু তারা এটা বন্ধ করে নাই। এই যে আফিম বাণিজ্য, এটা তারা বন্ধ করে নাই ব্রিটিশরা। তো এটা নিয়ে হচ্ছে চীন এবং ব্রিটিশদের মধ্যে প্রথম আফিম যুদ্ধ হয়, এবং এই আফিম যুদ্ধে চীন হেরে যায়। এবং এই হারার পরে একটা চুক্তি হয়, যে চুক্তির নাম ছিল যেই চুক্তির নাম ছিল নানকিং চুক্তি। নানকিং চুক্তি স্বাক্ষরিত হয়। তাহলে এই নানকিং চুক্তির একটাতে একটা বন্দর ছিল হংকং। হুম, নানকিং চুক্তিতে এই একটা উদ্দেশ্য ছিল হংকং দ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া। তাহলে হংকং দ্বীপের যে কন্ট্রোল, সেটাও হচ্ছে ব্রিটিশদের কাছে চলে যায় এই নানকিং চুক্তির মাধ্যমে। পরবর্তীতে আরেকটা যুদ্ধ হয়, দ্বিতীয় আফিম যুদ্ধ বা দ্বিতীয় এরো যুদ্ধ। এটা নাইস টু নো হিসেবে পড়ে রাখতে পারেন। আচ্ছা, এরপরে আসেন ক্রিমিয়া যুদ্ধ। ক্রিমিয়া যুদ্ধটা বুঝতে হলে আপনাকে একটু ম্যাপটা দেখতে হবে। দেখেন, এই যে এই সাগরটার নাম হচ্ছে ব্ল্যাক সি। ব্ল্যাক সি। আর এইখানে যে সাগর আছে এটার নাম হচ্ছে আজব সাগর। আজব সাগর। দেখেন, এই ব্ল্যাক সি থেকে এইখানে যাইতে হইলে এখানে একটা সরু পথ আছে। এই সরু পথটার নাম হচ্ছে বসফরাস প্রণালী। আর এইখানে আরেকটা সরু পথ আছে, এই পথটার নাম হচ্ছে দার্দানেলিস প্রণালী। এবং এই দুই প্রণালীর জন্য কিন্তু তুরস্ক খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা। তো এই ক্রিমিয়া, আহ, এখানে ক্রিমিয়া মূলত ছিল ইউক্রেনের অংশ, তৎকালীন সময়ও ছিল। তবে এটা 2014 সালে রাশিয়া এই ক্রিমিয়া দখল করে নিয়েছে। আচ্ছা, এখন এখানে ক্রিমিয়া যুদ্ধ মূলত হয়েছিল, রাশিয়া যদি এদিকে হচ্ছে ভূমধ্যসাগর, রাশিয়া যদি ভূমধ্যসাগরে আসতে চায়, তাহলে তাকে হইল এই দুইটা প্রণালী পাড়ি দিয়ে হচ্ছে তাকে আসতে হবে। তো এই যে দেখেন, এখানে স্পষ্ট ম্যাপ দেওয়া আছে যে এটা হচ্ছে আজব সাগর, এবং এটা হচ্ছে ব্ল্যাক সি, এটা বসফরাস প্রণালী, এবং এটা হচ্ছে হরমুজ প্রণালী। সরি, এটা হচ্ছে দার্দানেলিস প্রণালী। হরমুজ প্রণালী হচ্ছে আরো এইদিকে। আচ্ছা, তো এইখানে তাহলে দেখেন, এই মূলত এই বসফরাস প্রণালী এবং দার্দানেলিস প্রণালী, এই দুই প্রণালী দিয়ে আহ, রাশিয়া জাহাজ চলাচলের ইস্যুকে কেন্দ্র করে তুরস্ক এবং রাশিয়ার মধ্যে গ্যাঞ্জাম লেগে যায়। তো এই গ্যাঞ্জামে পরবর্তীতে যুদ্ধে গড়ায়, এবং যেটার নাম ছিল ক্রিমিয়া যুদ্ধ। 1853 সালের অক্টোবর মাসে এটা শুরু হয়, এবং এটা সাস্টেইন করেছিল প্রায় 1856 সাল পর্যন্ত। তো এই ক্রিমিয়া যুদ্ধের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটা, সেটা হচ্ছে যে ক্রিমিয়া যুদ্ধে এখানে পরাজিত হয় কে, জয়ী হয় কে? এখানে পরাজিত হয় হচ্ছে রাশিয়া, এবং সেই চুক্তির শর্ত অনুযায়ী রাশিয়াকে কিছু এলাকা তুরস্কের হাতে ছেড়ে দিতে হয়। তো এই ক্রিমিয়া যুদ্ধেই হচ্ছে একটা অভূতপূর্ব ঘটনা ঘটে, সেটা হচ্ছে নার্সিং এর অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের উত্থান ঘটে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তিনি হচ্ছে দিনের বেলা তো কাজ করতেন, আহতদের খোঁজ খবর রাখতেন। রাতের বেলাও তিনি আহতদের খোঁজ খবর রাখার জন্য তিনি হাতে একটা ল্যাম্প ধরে বেরিয়ে যেতেন। এই কারণে তাকে বলা হয় লেডি উইথ দ্য ল্যাম্প। এবার আমরা দেখবো আমেরিকার গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ মানে আগে বললাম যে গৃহযুদ্ধ মানে হচ্ছে যে ইংরেজিতে হলো সিভিল ওয়ার। যখন একটা দেশের নিজেদের মধ্যে মারামারি করবে তখন সেটাকে বলা হবে গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার। তো আমেরিকার সিভিল ওয়ারের মেইন কারণটা ছিল আসলে আম, আমেরিকার শিল্প বিপ্লবের পরে আমেরিকা তো শিল্প বিপ্লবের ছোঁয়া লাগে। তখন আমেরিকা আহ, দুইটা দিক পায়। একটা হচ্ছে উত্তরের যে রাজ্যগুলো আছে তারা, এবং আরেকটা হচ্ছে দক্ষিণে যে রাজ্যগুলো আছে তারা। উত্তরের যে রাজ্যগুলো আছে তারা চিন্তা করলো যে উত্তরে যে রাজ্যগুলো আছে তারা চিন্তা করলো যে এখানে তারা তো উৎপাদন ব্যবস্থায় শিল্প বিপ্লবের যে ছোঁয়া, সেটা তারা হচ্ছে লাগাতে চায়। এবং শিল্প বিপ্লবের যে সমস্ত সুবিধা আছে সেই সুবিধাগুলো তারা হচ্ছে আহ, নিবে। এতে করে কি হয়, যুক্তরাষ্ট্রে ওই সময় প্রচুর পরিমাণে দাস দাসী কেনাবেচা হইতো। এমনকি আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন, তারও প্রায় 80টার মতো দাস দাসী ছিল। তো এই আহ, এখানে এই দাস দাসীরা, তারা বা কৃতদাস, তারা কি করতো, তারা হচ্ছে বিভিন্ন কৃষিকাজ বা বিভিন্ন কঠিন কঠিন যে কাজকর্মগুলো আছে সেগুলো তারা হচ্ছে করতো। তো এইখানে
যেটা সমস্যা হয় যে শিল্প বিপ্লবের পরে দেখা গেল দক্ষিণের যে আহ, দেশগুলো আছে বা দক্ষিণের যে রাজ্যগুলো আছে, তারা তারা হচ্ছে এই ব্যবসা থেকে, এই যে ক্রীড়াদাস ব্যবসা, সেখান থেকে তারা সরে আসতে চাইলো না। আবার উল্টা দিক থেকে উত্তরের যে রাজ্যগুলো আছে সেখানে তো শিল্প বিপ্লব আস্তে আস্তে হচ্ছে। তো এটা নিয়ে মূলত হচ্ছে তাদের গ্যাঞ্জামটা লাগে, এবং এখানে আমেরিকার উত্তরের যে রাজ্যগুলো আছে তাদের সাথে দক্ষিণের যে রাজ্যগুলো আছে তাদের হচ্ছে একটা আহ, যুদ্ধ হয়। তো এই যুদ্ধে কি হয়? এই যুদ্ধে দেখেন, এই ছিল তৎকালীন অবস্থা। কনফারেন্স কনফেডারেট স্টেটস অফ আমেরিকা, এই যে লালগুলা এগুলো হচ্ছে নর্থ সাউথ। কোনটা নর্থ? সাউথ হচ্ছে উপরের দিকটা হচ্ছে নর্থ এবং নিচের দিকটা হচ্ছে সাউথ। তাহলে ইউনিয়ন স্টেটস অফ আমেরিকা এটা হচ্ছে সবুজগুলা, আর এই যে লালগুলা হচ্ছে কনফেডারেট স্টেটস অফ আমেরিকা। তো এখানে কি হচ্ছে? এখানে এই গৃহযুদ্ধের ফলাফল হয় যে নর্দার্ন ফেডারেল স্টেটস বা উত্তরের যে রাজ্যগুলো আছে তারা এখানে জয়ী হয়, এবং আমেরিকাতে দাস প্রথা হচ্ছে বিলুপ্ত হয়। তো আমেরিকার এই গৃহযুদ্ধ চলাকালীন সময়কালে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন। তিনি আমেরিকার 16তম প্রেসিডেন্ট। এবং আব্রাহাম লিঙ্কনের তিনি একটা দাস প্রথার অবসান ঘটান 1863 সালে, এবং তার একটা বিখ্যাত ভাষণ রয়েছে। এবং তিনি এই দাস প্রথার অবসান ঘটিয়েছিলেন ইমানসিপেশন প্রোক্লেমেশনের মাধ্যমে। এবং তার একটা বিখ্যাত আম, ভাষণ রয়েছে, ওই যে দ্যাট গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, শ্যাল নট প্যারিশ ফ্রম দ্য আর্থ। এটাকে গণতন্ত্রের সব থেকে পিওর সংজ্ঞা বলা হয়ে থাকে। তো এইটা তিনি দিয়েছিলেন পেনসিলভানিয়া শহরের গেটিসবার্গে। যদি গেটিসবার্গে দাঁড়িয়ে দিয়েছিলেন, এই কারণে এই ভাষণটাকে বলা হয় গেটিসবার্গ স্পিচ বা গেটিসবার্গ ভাষণ। আচ্ছা, তাই গুরুত্বপূর্ণ আমরা অনেক কিছু শিখে ফেলছি। ওকে, এরপর আসেন আজকে এই স্লটের সর্বশেষ টপিক পর্ব হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। সবাই একটু মনোযোগ দেন। যদিও সাধারণত বিশ্বযুদ্ধ থেকে, ক্লাসের শুরুতেই বলেছি, বিশ্বযুদ্ধ থেকে সাধারণত খুব বেশি প্রশ্ন আসে না। আচ্ছা, পৃথিবীতে দুইটা বড় যুদ্ধ হয়, এবং এই দুইটা বড় যুদ্ধেই সব থেকে বড় আর কি। পৃথিবীতে যুদ্ধের কোনো অভাব নাই, প্রতিনিয়ত পৃথিবীতে যুদ্ধ হচ্ছে, এবং মানব জাতির ইতিহাস হচ্ছে যুদ্ধের ইতিহাস। তো প্রথম যে বড় ধরনের যুদ্ধটা হয় সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। আপনাদের কারো কারো দাদা হয়তো এই যুদ্ধে অংশগ্রহণ করে থাকতেও পারে, দাদা না, দাদার বাবা হইতে পারে। আচ্ছা, তো গ্রেট ওয়ার নামে পরিচিত এটা, এবং ওয়ার অফ দ্য নেশনস নামেও এটা পরিচিত। তো বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের সময়কালটা একটু দেখেন। সময়কালটা হচ্ছে 28 জুলাই 1914 থেকে 11ই নভেম্বর 1918। 28 জুলাই 1914 থেকে 11ই নভেম্বর 1918 এই পর্যন্ত ছিল হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। এবং যুদ্ধে হচ্ছে অবশ্যই দুইটা পক্ষ থাকবে, এবং এটা এই প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রে হচ্ছে ব্যতিক্রম না। প্রথম বিশ্বযুদ্ধে দুই পক্ষ ছিল মিত্র শক্তি এবং হচ্ছে কেন্দ্রীয় শক্তি। মিত্র শক্তিতে কারা কারা ছিল? ব্রিটেন, সার্বিয়া, ফ্রান্স, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র, রাশিয়া। তার মানে বর্তমানে যারা মোটামুটি বড় ভাই আছে তারা মোটামুটি ছিল মিত্র শক্তির আন্ডারে। আর কেন্দ্রীয় শক্তি ছিল জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি এবং হচ্ছে তুরস্ক। তুরস্ক বলতে তৎকালীন সময় তুরস্ক ছিল না, তৎকালীন সময় ছিল অটোমান সাম্রাজ্য। এখন এগুলো হচ্ছে টুকরো তথ্য, এগুলো হচ্ছে মুখস্থ করার বিষয়। এইটা পড়ে ফেলবেন, এখান থেকে প্রশ্ন আসে যে নিচের কোনটি কেন্দ্রীয় শক্তির আন্ডারে ছিল না, বা নিচের কোনটি কেন্দ্রীয় শক্তির আন্ডারে ছিল, এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে আসে। এখন আসেন যে প্রথম বিশ্বযুদ্ধের আসলে কারণ কি ছিল, কেন এত বড় একটা যুদ্ধ এই সবগুলো দেশের মধ্যে লাগলো? অনেকটা এটা হচ্ছে আপনার ডাব্লিউডাব্লিউই এর হচ্ছে যে রয়্যাল রাম্বল, সবার মধ্যে যুদ্ধ লেগে গেছে, সবার মধ্যে মারামারি লেগে গেছে। তো প্রথম বিশ্বযুদ্ধের কিছু কারণ ছিল, এর মধ্যে একটা কারণ ছিল হচ্ছে জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম। তৎকালীন সময়ে জাতীয়তাবাদের খুব উত্থান হয়েছিল। জাতীয়তাবাদ মানে কি? জাতীয়তাবাদ মানে হচ্ছে যে আহ, আপনার জাতি শ্রেষ্ঠ, আপনার জাতি সেরা, এইটা হচ্ছে যে এইটা হইলো আপনার মনে করা, বা এবং এটা লালন পালন করা। এখন আপনার যদি শ্রেষ্ঠ, আপনার যদি সেটা, এটা লালন পালন করা আসলে সমস্যা না, কিন্তু সমস্যা হয় যদি এটা আপনি আরেকটা জাতির উপরে চাপিয়ে দিতে চান, তাইলে সমস্যা। যেমন ধরেন এখন কি হচ্ছে, এখন আমরা কিন্তু অনেক সময় ধর্মীয় উগ্রবাদ দেখি। হ্যাঁ, ধর্মীয় উগ্রবাদ বলতে হচ্ছে যে এক একজন এক একটা ধর্ম পালন করবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু যখন আপনি আপনি নিজে মনে মনে চিন্তা করতে পারেন যে আপনার ধর্ম শ্রেষ্ঠ, এতে কোনো সমস্যা নাই। আমি মনে করি যে আমার ধর্ম শ্রেষ্ঠ মনে মনে, আপনি অন্য ধর্ম হলে আপনি চিন্তা করবেন যে আপনার ধর্মই পৃথিবীতে শ্রেষ্ঠ। এটা মনে মনে চিন্তা করতে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা হবে যখন আপনি সেটা আরেকজনের উপরে চাপিয়ে দিতে চাইবেন যে হ্যাঁ, আমার ধর্ম শ্রেষ্ঠ, তোমার ধর্ম খারাপ, তুমি আমার ধর্ম করো না তার মানে তুমি খারাপ। আবার সে বলবে যে
তুমি আমার ধর্ম করো না, পালন করো না, তাহলে তুমি খারাপ। তো এগুলো হচ্ছে উগ্রবাদ, ঠিক আছে? তো জাতীয়তাবাদ এটা খারাপ জিনিস না, কিন্তু যখন জাতীয়তাবাদটা উগ্র হয়ে যাবে তখন হচ্ছে ব্যাপারটা খারাপ। তো ইউরোপে তখন হচ্ছে এই উগ্র জাতীয়তাবাদের একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছিল। তারপরে সাম্রাজ্যবাদের একটা ইস্যু ছিল। সাম্রাজ্যবাদ মানে হচ্ছে যে নিজের এরিয়া বাড়ানো, নিজের হচ্ছে যে রাজ্য সেটা হচ্ছে বাড়ানো। আমার পাশে একটা দুর্বল দেশ আছে, আমি সেটাকে হচ্ছে দখল করে ফেললাম, একটা দুর্বল রাজ্য আছে, আমি সেটাকে দখল করে ফেললাম। তো এই ধরনের সিস্টেমটা বা এই ধরনের যে চিন্তা ভাবনা, এটাকে মূলত বলা হয় হচ্ছে ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ। আর জোটবদ্ধতা, জোটবদ্ধতা মানে হচ্ছে তৎকালীন সময়ে ইউরোপে দেশগুলোর মধ্যে কয়েকটা জোট ছিল। যেমন একটা জোট ছিল ট্রিপল অ্যালায়েন্স, তারা চিন্তা করতেছে যে আমরা এই কয়জন একই চিন্তাধারার মানুষ, তাহলে আমরা পরস্পর পরস্পরের বন্ধু, আমরা একসাথে থাকবো। আবার ট্রিপল এনটেতে ছিল ফ্রান্স, ব্রিটেন এবং রাশিয়ার মধ্যে, এরা আবার একটা জোটের মধ্যে ছিল। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই, এই যে এগুলা আপনি বলতেছেন যে কারণগুলা, এগুলো কি ডিটেলে পড়তে হবে? না, এগুলো কোনো কিছুই ডিটেলে পড়তে হবে না। আপনি জাস্ট এটা মনে রাখার চেষ্টা করুন যে হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধের কারণ হিসেবে ন্যাশনালিজম ছিল, প্রথম বিশ্বযুদ্ধের কারণ হিসেবে ইম্পেরিয়ালিজম ছিল, তারপরে অ্যালায়েন্স সিস্টেম বা জোটবদ্ধতাও ছিল। আচ্ছা, এখন প্রথম বিশ্বযুদ্ধটা শুরু হইলো আসলে কিভাবে, বা প্রথম বিশ্বযুদ্ধের ট্রিগার পয়েন্ট আসলে কি? ট্রিগার পয়েন্ট ছিল আহ আর্ক ডিউক ফ্রান্স ফার্ডিনান্ডের হত্যা। এই হত্যাকাণ্ডই মূলত আসলে প্রথম বিশ্বযুদ্ধের একটা ট্রিগার পয়েন্ট হিসেবে কাজ করেছে। কিভাবে? দেখেন, এইটা হচ্ছে তৎকালীন সময়ের ইউরোপের ম্যাপ। এটা হচ্ছে রাশিয়ান এম্পায়ার, এটা হচ্ছে জার্মান এম্পায়ার, এটা হচ্ছে অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার, আর এটা হইল সার্বিয়া, এটা রোমানিয়া, এটা হচ্ছে বুলগেরিয়া। তো আর্কডিউক ফার্ডিনান্ড তিনি মূলত ছিলেন অস্ট্রো হাঙ্গেরিয়ান যুবরাজ, রাজার ছেলে। তো তিনি হচ্ছে পরিবারের পছন্দে তিনি বিয়ে করেন নাই, তিনি প্রেম করে আরেকটা সাধারণ নারীকে বিয়ে করেছিলেন, এতে তার পরিবার নাখোশ হয়। তারপরও বিয়ে করার পরে তিনি হানিমুনে গিয়েছিলেন। হানিমুনে গিয়েছিলেন এইখানে একটা অঞ্চল আছে, এই অঞ্চলের নাম হচ্ছে বসনিয়া হার্জেগোভিনা। এই যে এই যে দেখেন, বসনিয়া হার্জেগোভিনা, আর এটা হচ্ছে অস্ট্রো হাঙ্গেরি। মানে এখনো না আমরা দেখি যে অস্ট্রিয়া এবং হাঙ্গেরি দুইটা আলাদা দেশ, তখন কিন্তু ওইরকম ছিল না, তখন আলাদা ছিল। তখন কিন্তু একসাথে ছিল, এখন আমরা আলাদা দেখি, তখন একসাথেই ছিল অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার। তো এই অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ারের মধ্যে ছিল বসনিয়া হার্জেগোভিনা। তো এইখানে আবার আহ সার্ভ জাতিগোষ্ঠী বেশি বাস করত এই বসনিয়া হার্জেগোভিনাতে। এবং এই অঞ্চলের মানুষজন তারা মনে মনে চিন্তা করতো যে তারা আসলে সার্বিয়ার অংশ, এবং সার্বিয়ার মানুষজন চিন্তা করতো যে বসনিয়া হার্জেগোভিনা এটা আসলে সার্বিয়ার। তো এই কারণে এই ইস্যুটা নিয়ে অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ারের সাথে সার্বিয়ার ঝামেলা ছিল। তো এই অস্ট্রো হাঙ্গেরির, অস্ট্রিয়া এবং অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ারের যুবরাজ আর্কডিউক ফার্ডিনান্ড তিনি এই বসনিয়ার রাজধানী সারায়েভো সারায়েভো এখানে তিনি তার সস্ত্রীক তিনি বেড়াইতে আসেন। তখন সার্বিয়ার একজন জাতীয়তাবাদী নেতা গাব্রিলো প্রিন্সিপ, তিনি এই যুবরাজকে গুলি করে মেরে ফেলেন। যুবরাজ এবং তার স্ত্রীকে গুলি করে তিনি মেরে ফেলেন। এখন এটার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য মূলত ছিল, সার্বিয়ার ওই লোক চিন্তা করছে যে যদি এটা করা যায় তাহলে হয়তো বা আহ, বসনিয়া হার্জেগোভিনাকে অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার থেকে আলাদা করে ফেলা যাবে। তো এইটা তো অস্ট্রিয়া হাঙ্গেরিয়া ভালোভাবে নেয় নাই। তারা সার্বিয়াকে একটা আলটিমেটাম দেয় যে তোমাদেরকে 48 ঘন্টার মধ্যে কে হত্যা করছে তাকে খুঁজে বের করতে হবে এবং তাকে বিচারের আওতায় আনতে হবে। তো এইটা আবার হচ্ছে সার্বিয়া মানে নাই। সার্বিয়া না মানার কারণে অস্ট্রো হাঙ্গেরি এম্পায়ার তারা হচ্ছে সার্বিয়াতে আক্রমণ চালায়। তো এইখানে দেখেন, এইখানে আমি যতটুকু বললাম এতটুকু এখানে হচ্ছে বর্ণনা করা আছে। এখন আবার একটু ম্যাপটাতে আসেন। এখানে এই যে অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার, এদের সাথে আবার জার্মান এম্পায়ারের খুব ভালো সম্পর্ক ছিল। তো মূলত এই জার্মান এম্পায়ারের যোগ সাজসেই অস্ট্রো হাঙ্গেরি তারা সার্বিয়াতে আক্রমণ চালায়। তখন আবার সার্বিয়ার পাশে এসে দাঁড়ায় হচ্ছে রাশিয়া, ফ্রান্স, এরা আবার সার্বিয়ার পাশে এসে দাঁড়ায়। তখনই একটা পুরো বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। তো এইখানে আবার কি হয়, এই যে জার্মান এম্পায়ার, এই যে জার্মান এম্পায়ার এরা কি করে, এরা বেলজিয়ামের উপর দিয়ে গিয়ে তারা হচ্ছে ফ্রান্সে আক্রমণ চালায়। তখন আবার এই বেলজিয়ামের সাথে ইউনাইটেড কিংডম, তাদের একটা চুক্তি ছিল যে কোনো কারণে যদি বেলজিয়াম আক্রান্ত হয় তাইলে ইউনাইটেড কিংডম বেলজিয়ামের পাশে দাঁড়াবে। তো যখনই বেলজিয়াম আক্রান্ত হয় তখনই
এই বেলজিয়াম ইউনাইটেড কিংডম কিংডমের কাছে সাহায্য প্রার্থনা করে। ইউনাইটেড কিংডম আবার জার্মানির বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এভাবেই একটা বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। তো এইখানে এইখানে হচ্ছে আপনার হাবিজাবি অনেক কথাবার্তা আছে, এগুলো কোনোটাই পড়ার দরকার নাই, নাইস টু নো হিসেবে পড়তে পারেন। তো যুক্তরাষ্ট্র কিন্তু শুরুতে এই যুদ্ধে কোনো জায়গাতেই তারা ছিল না, এবং তাদের যুদ্ধে অংশগ্রহণ করার কোনো কারণ ছিল না। কিন্তু তারা বাধ্য হয়ে এই যুদ্ধে আসে। কিভাবে আসে? নিউ ইয়র্ক থেকে যুক্তরাজ্যের লিভারপুলের দিকে একটা জাহাজ ও যাচ্ছিল, যেটার নাম ছিল হচ্ছে লুসিতানিয়া। এই লুসিতানিয়া জাহাজটাকে ভুল করে জার্মান বাহিনী এটাকে আক্রমণ করে এবং এটা ডুবিয়ে দেয়। এটা জাহাজটা ছিল মূলত হচ্ছে যুক্তরাষ্ট্রের। তো যুক্তরাষ্ট্র এই ঘটনার পরে মূলত তারা আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে, যদিও তারা হচ্ছে একদম অস্ত্রশস্ত্র দিয়ে অংশগ্রহণ করে নাই, তারা মূলত ইউরোপের দেশগুলোকে বিভিন্ন অস্ত্রশস্ত্র বা টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল। তো এইখানে দেখেন আমেরিকা পরে অংশগ্রহণ করে, ঠিক আছে? তাহলে আমাদের মূলত মাথায় রাখতে হবে এই স্লাইডটা। প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে তাহলে এই স্লাইডটা থেকে প্রশ্ন আসবে, আর নাইলে প্রশ্ন আসবে না। আর আরেকটাও প্রশ্ন আসতে পারে প্রথম বিশ্বযুদ্ধ থেকে, সেটা আমরা সামনে দেখব। এখন দেখেন এখানে আমরা দুইটা পক্ষ পেয়েছিলাম। একটা ছিল কেন্দ্রীয় শক্তি বা সেন্ট্রাল পাওয়ার। এই যে হলুদ কালারের যেই দেশগুলো আছে, এই যে হলুদ কালারের যে অংশগুলো আছে, এগুলা এগুলা হইলো আপনার সেন্ট্রাল পাওয়ার। তো এটাকে কেন সেন্ট্রাল পাওয়ার বলা হয়? কারণ এরা, এই দেশগুলোর অবস্থান মোটামুটি ইউরোপের মাঝখানে অবস্থিত। যেমন দেখেন এগুলো সবগুলোর অবস্থানে কিন্তু ইউরোপের মাঝখানে অবস্থিত। তো এই ইউরোপের মাঝখানে অবস্থিত হওয়ায় এগুলোকে বলা হয়তো সেন্ট্রাল পাওয়ার। আর এই সেন্ট্রাল পাওয়ারের বিরুদ্ধে যে দেশগুলো যুদ্ধ করেছে, যেমন এই যে এখানে এখানে আছে রাশিয়া, তারপর ফ্রান্স, ইতালি, গ্রিস, হ্যাঁ, গ্রেট ব্রিটেন, এগুলা সেন্ট্রাল পাওয়ারের বিরুদ্ধে একসাথে জোটবদ্ধ হয়ে যুদ্ধ করেছে। এই কারণে এগুলোকে বলা হয় অ্যালাইড পাওয়ার বা মিত্র শক্তি। তো এই হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের দুইটা পক্ষ, একটা হচ্ছে কেন্দ্রীয় শক্তি এবং আরেকটা হচ্ছে মিত্র শক্তি। আচ্ছা, তো যাই হোক, এই যুদ্ধে মিত্র শক্তির প্রধান ছিলেন জেনারেল ফচ। প্রথম বিশ্বযুদ্ধে বিশ্ব নেতারা হলেন, দরকার নাই, নাইস টু নো, কোনো প্রয়োজন নাই। তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সরি, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে রাশিয়াতে একটা বিশাল বিপ্লব হয়, যে বিপ্লবটার নেতৃত্ব দিয়েছিলেন ভ্লাদিমির লেনিন, এবং এই বিপ্লবটার নাম হইল রুশ বিপ্লব বা সমাজতান্ত্রিক বিপ্লব। তো এটা নিয়ে আমরা বিস্তারিত পড়বো, আপাতত জাস্ট এতটুকু মাথায় রাখবেন যে রাশিয়াতে 1917 সালে একটা বিপ্লব হয়েছিল। এই বিপ্লবের পরবর্তীতে বা এই বিপ্লবের ফলশ্রুতিতেই রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছিল। আবার এই মাঝখানে জার্মানিতে, জার্মানির আম, নৌবাহিনীতে তারা হচ্ছে বিদ্রোহ ঘোষণা করে, এবং এইখানে জার্মানির যে রাজতন্ত্র ছিল সেটার পতন ঘটে এবং জার্মানিরা সাধারণতন্ত্রে পরিণত হয়, মানে রাজতন্ত্র শেষ হয়ে যায় আর কি। এবং সেখানকার নতুন চ্যান্সেলর হন ফ্রেডরিক অ্যাবট। তো এই ফ্রেডরিক অ্যাবট, তিনি তিনি হচ্ছেন জেনারেল ফচের কাছে কাছে তিনি একটা চুক্তি স্বাক্ষর করেন, যেটা হচ্ছে আত্মসমর্পণের একটা চুক্তি বা আর্মিস্ট্রিজ ট্রিটি। আর্মিস্ট্রিজ ট্রিটি মানে হচ্ছে যে যুদ্ধ বন্ধের চুক্তি আর কি। তো এই যুদ্ধ বন্ধের চুক্তিটা স্বাক্ষর করেছেন হচ্ছে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক অ্যাবট। জেনারেল ফচের সাথে তিনি হচ্ছে এই চুক্তিটা স্বাক্ষর করেন 11 নভেম্বর 1918, এই তারিখটা মাথায় রাখবেন। এবং এই আর্মিস্টিস ট্রিটির মধ্য দিয়ে মূলত প্রথম বিশ্বযুদ্ধ অনানুষ্ঠানিক, অনানুষ্ঠানিক মানে কি, মানে হচ্ছে ইনফরমালি, ইনফরমালি হচ্ছে শেষ হয়ে যায়, মানে এঙ্গেজমেন্ট হয়েছে আর কি। আমরা ওই যে বিয়ে শাদীতে কি এঙ্গেজমেন্ট হয়, তারপরে হচ্ছে আপনার বিয়ে শাদী হয়, তো এখানে বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়ে গেছে এবং হচ্ছে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন আনুষ্ঠানিক ভাবে একটা কিছু হইতে হবে আর কি। তাহলে এই অনানুষ্ঠানিক ভাবে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় হচ্ছে আর্মিস্ট্রিজ ট্রিটির মাধ্যমে। প্রথম বিশ্বযুদ্ধের এখন এই সময়ে প্রশ্ন আসার মতো একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে বেলফোর ঘোষণা। বেলফোর ঘোষণা, এটা আহ, এটা সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের সাথে জড়িত এবং প্যালেস্টাইনের সাথে জড়িত। মূলত প্রথম বিশ্বযুদ্ধের সময় দেখা গেল যে যুক্তরাজ্য যে বোমা টোমা বানাবে সেখানে প্রচুর পরিমাণে গ্লিসারল দরকার হইতো, এবং তারা গ্লিসারলের সংকটে পড়ে যায়। তো এই গ্লিসারল সংকট কাটানোর জন্য তারা রাস্তা খুঁজতেছিল। এই সময় একজন ইহুদি বিজ্ঞানী এগিয়ে আসেন। তিনি গ্লিসারলের বিকল্প হিসেবে অ্যাসিটন আবিষ্কার করেন, এবং এই অ্যাসিটন দিয়ে যুক্তরাজ্য তৎকালীন সময়ের
গ্লিসারলের যে অভাব সেটা পূরণ হয়। তখন যুক্তরাজ্য ওই বিজ্ঞানীর নাম ছিল চিম ওয়াইজম্যান। এই চিম ওয়াইজম্যানকে যুক্তরাজ্য জিজ্ঞেস করে যে তুমি তো আমার অনেক অনেক উপকার করলা, তুমি এখন আসলে কি চাও, তোমাকে তো একটা কিছু দিতে হবে আমার। তখন চিম ওয়াইজম্যান বলে আমাকে কিছু দিতে হবে না, কিন্তু আমি আমার জাতির জন্য, আমার ইহুদি জাতির জন্য আলাদা একটা আহ, রাষ্ট্র আমি চাই। তো তখন যুক্তরাজ্যের অর্থাৎ ব্রিটেনের পররাষ্ট্র সচিবের নাম ছিল জেমস আর্থার বেলফোর। জেমস আর্থার বেলফোর। এই জেমস আর্থার বেলফোর তখন ইহুদি নেতা রথচাইল্ড, লর্ড রথচাইল্ড, তার কাছে একটা চিঠি লিখে সেখানে তিনি উল্লেখ করেন যে ইহুদিরা যদি একটা আলাদা জাতি রাষ্ট্র করতে চায় বা রাষ্ট্র করতে চায়, তাহলে এইখানে যুক্তরাজ্য সর্বাত্মকভাবে সাহায্য সহযোগিতা করবে, যুক্তরাজ্যের কোনো আপত্তি নাই। তো এই ঘোষণাটা বেলফোর ঘোষণায় পরিচিত, মানে এটা just একটা চিঠি, এই চিঠিটাই মূলত বেলফোর ঘোষণা নামে পরিচিত। এবং এই ঘোষণার পর থেকেই ইউরোপ থেকে দলে দলে ইহুদিরা প্যালেস্টাইনে গিয়ে উঠতে থাকে এবং আস্তে আস্তে সেখানে তাদের বসতি স্থাপন করতে শুরু করে। এবং আলটিমেটলি 1948 সালে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল, প্যালেস্টাইনের মধ্যেই সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিত হয়। তো প্রথম বিশ্বযুদ্ধে আমরা দেখলাম যে আর্মিস্টিস ট্রিটির মাধ্যমে অনানুষ্ঠানিকভাবে শেষ হয়। তাহলে আনুষ্ঠানিকভাবে কবে শেষ হয়? আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার জন্য আনুষ্ঠানিক চুক্তি লাগবে, এবং এই আনুষ্ঠানিক চুক্তিটা নাম ছিল দ্বিতীয় ভার্সাই চুক্তি। ফ্রান্সের প্যারিসের ভার্সাই উপশহরে বা ভার্সাই উপনগরী এই চুক্তিটা স্বাক্ষরিত হয়, এই কারণে এটার নাম হলো দ্বিতীয় ভার্সাই চুক্তি। সেকেন্ড ভার্সাই ট্রিটি কেন? কারণ হচ্ছে ওই যে একটা চুক্তি তো অলরেডি ভার্সাইতে হয়েছে, যেটা ছিল আমেরিকার স্বাধীনতা চুক্তি, তাহলে এখন তো একই নামে দেওয়া যাবে না, এই কারণে এটাকে দ্বিতীয় ভার্সাই চুক্তি নামে ডাকা হয়। তো এই প্যারিস শান্তি সম্মেলনে দ্বিতীয় ভার্সাই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে হচ্ছে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি হয়। এই দ্বিতীয় ভার্সাই চুক্তি, জাস্ট এতটুকু নাম জানলেই চলবে, এখানে অফিসিয়াল নাম কোনটা, অফিসিয়াল নাম মুখস্থ না করলে চলবে, কোনোদিন পরীক্ষাতে আসে নাই, আসবেও না। তবে এটা কবে স্বাক্ষরিত হয় সেটা গুরুত্বপূর্ণ। 28 জুন 1919, 28 জুন 1919 এই দিন হচ্ছে দ্বিতীয় ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়, এবং এই চুক্তির মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। এই চুক্তিটাতে টোটাল 32টা দেশ স্বাক্ষর করেছিল, এবং এই চুক্তিটা পরবর্তীতে কার্যকর হয় 10 জানুয়ারি 1920। দুইটা তারিখ ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কত তারিখে স্বাক্ষরিত হয়, 28 জুন 1919, আর এটা কার্যকর হয় কবে, 10 জানুয়ারি 1920। এই চুক্তির ধারাটা কি ছিল? এই চুক্তির ধারাগুলোতে মূলত ছিল জার্মানিকে শাস্তি প্রদান করা, কারণ জার্মানি এখানে বেশি বেশি লাফালাফি করেছে এবং জার্মানি পরাজয় বরণ করেছে, এখন এখানে জার্মানিকে ক্ষতিপূরণ দিতে হবে। এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য মূলত হইলো এই চুক্তিগুলো আসলে করা হয়েছিল। এবং এই ক্ষতিপূরণ আরোপ করার মধ্য দিয়েই আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও বীজ বপন করা হয়ে গিয়েছিল। ঠিক আছে, এবার আসেন আমরা রিক্যাপ করি, আমাদের আজকের বিকেলের সেশনটা শেষ, আমরা একটু এবার রিক্যাপ করে আসলাম কি কি জিনিস দেখলাম। আপনারা কেউ জানেন না, আপনাদেরকে এখান থেকে গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো প্রশ্ন করবো, আপনারা উত্তর করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একদম শুরুতে চলে যাচ্ছি। আমরা শুরুতে দেখলাম হচ্ছে আহ রেনেসা থেকে, না, মেগনা কার্টা থেকে আমরা শুরু করব। মেগনা কার্টা এটা স্বাক্ষরিত হয়েছে কবে? মেগনা কার্টা স্বাক্ষরিত হয় 1215 সালে। 1215 সালে, 1215 সালে ইংল্যান্ডের রানীমেইড নামক স্থানে হচ্ছে এই ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয়। এবার আমরা দেখলাম শতবর্ষব্যাপী যুদ্ধ। শতবর্ষী যুদ্ধ হয়েছে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে, ফ্রান্স এখানে জয়ী হয়। তারপরে আমরা দেখলাম হচ্ছে রেনেসা। রেনেসা এটা শুরু হয়েছিল ইতালির ফ্লোরেন্স শহর থেকে, এবং এটা হইলো মূলত ইউরোপের শিল্প সাহিত্য ইত্যাদির পুনর্জাগরণ বা রিবার্থ। তো রেনেসা শুরু হলো ইতালির ফ্লোরেন্স শহর থেকে। এরপরে আমরা দেখলাম রেনেসার আহ, কয়েকজন বিখ্যাত ব্যক্তি, নিকোলা মেকিয়াভেলি, তাকে বলা হয় রেনেসার বরপুত্র, তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে দ্য প্রিন্স। লিওনার্দো দা ভিঞ্চি, তাকে দ্য রেনেসান্স ম্যান বলা হয়ে থাকে। তার জন্ম ইতালির ফ্লোরেন্সের খুব কাছেই। তার কিছু বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে মোনালিসা, দ্য লাস্ট সাপার, লেডি উইথ অ্যান আর্মেইন, এবং হচ্ছে ভার্জিন অফ দ্য রক্স। ওকে, এরপর আমরা দেখলাম রিফরমেশন বা সংস্কার আন্দোলন, যেটার নেতৃত্ব দিয়েছিলেন মার্টিন লুথার। এবং এই রিফরমেশন আন্দোলনের মধ্য দিয়ে ইউরোপে 30 বছর ব্যাপী একটা গৃহযুদ্ধ সূচনা হয়েছিল, এবং এই যুদ্ধের সমাপ্তি হয় ওয়েস্টফিলিয়া শান্তি চুক্তির মাধ্যমে। এই ওয়েস্টফিলিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1948 সালে জার্মানির ওয়েস্টফিলিয়াতে। এই চুক্তির মধ্য দিয়েই আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সূচনা হয়, এবং রাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সম্পর্কের প্রতিষ্ঠা হয়, এবং ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলন তথা 30 বছর ব্যাপী গৃহযুদ্ধের সমাপ্তি হয়।
গৌরবময় বিপ্লব আমরা দেখলাম 1688 সালে, এবং এই গৌরবময় বিপ্লবের পরবর্তীতে একটা দলিল স্বাক্ষরিত হয় যার নাম ছিল বিল অফ রাইটস। 1689 সালে এটা স্বাক্ষরিত হয়, এবং এই বিল অফ রাইটস ছিল যুক্তরাজ্যের মানুষের জন্য তাদের অধিকার আদায়ের একটা দলিল। এছাড়াও প্রায় একই নামে আরেকটা বিল অফ রাইটস আছে, যেটার নাম হলো ইউএস বিল অফ রাইটস। ইউএস বিল অফ রাইটস এটা মূলত হচ্ছে যুক্তরাষ্ট্রের সংবিধান সংশোধনীর একটা বিল, যেখানে টোটাল 10টা সংশোধনী আছে। ওকে, এরপরে আমরা দেখলাম হচ্ছে আমরা দেখলাম হচ্ছে শিল্প বিপ্লব, যেটার সূচনা হয় ইংল্যান্ডে, এবং এটা সূচনা হয় অষ্টাদশ শতাব্দীতে। তারপর চতুর্থ শিল্প বিপ্লব, এই টার্মটা প্রথম ইউজ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চেয়ারম্যান ক্লস সোয়াব। তারপরে আমরা দেখলাম হচ্ছে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ 1776 থেকে 1783। টোটাল 13টা অঙ্গরাজ্য ছিল ব্রিটিশদের উপনিবেশ, এবং এই 13টা অঙ্গরাজ্যকে অরিজিনাল অরিজিনাল স্টেট বলা হয়ে থাকে। তারপর আমরা দেখলাম বোস্টন চা পার্টি, আমেরিকার স্বাধীনতা ঘোষণা 4 জুলাই 1976। আমেরিকার স্বাধীনতার চুক্তির নাম হলো পিস অফ প্যারিস, যেখানে টোটাল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 4টা, এবং এই চুক্তিটা আহ, প্রথম ভার্সাই চুক্তি নামে পরিচিত, যদিও ভার্সাইতে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আসলে টোটাল 2টা। ওকে, এরপরে আমরা দেখলাম হচ্ছে আইফেল টাওয়ার, সরি, স্ট্যাচু অফ লিবার্টি, যেটা মূলত ফ্রান্স যুক্তরাষ্ট্রকে গিফট করেছিল। ফরাসি বিপ্লব 1789 থেকে 1799 সাল পর্যন্ত এই বিপ্লবটা বিস্তৃত ছিল। এটা একটু এখানে লিখে দেই যে ফরাসি বিপ্লব এটা হচ্ছে 1789 থেকে 1799 সালে, যখন ফ্রান্সের সম্রাট হন যখন নেপোলিয়ন, তার মধ্য দিয়ে হচ্ছে ফরাসি বিপ্লবটা আসলে শেষ হয়েছিল আনুষ্ঠানিকভাবে। তো ফরাসি বিপ্লবে রাজা ষোড়শ লুইয়ের পতন ঘটে এবং বাস্তিল দুর্গেরও পতন ঘটে। এই ফরাসি বিপ্লবের নেতৃত্বে যারা ছিলেন তাদের মধ্যে নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন সবার ছোট, এই কারণে এটার নাম তার নাম তাকে ফরাসি বিপ্লবের শিশু নামে ডাকা হয়। তো এটার নেতৃত্বে আরো ছিলেন জে জে ক্রুশো, ভলতেয়ার, মন্টেস্কু। বিপ্লবের স্লোগান ছিল স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব। ফরাসি বিপ্লবের নিয়ে কিছু বই আছে, জে জে ক্রুশো দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, মন্টেস্কু দ্য স্পিরিট অফ লস, চার্লস ডিকেন্সের এ টেল অফ টু সিরিজ। তারপর হচ্ছে আইফেল টাওয়ার, এটাকে ফ্রান্সের সংস্কৃতির প্রতীক বলা হয়। এটার ডিজাইনার হচ্ছে গুস্তাভ আইফেল, অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র। তারপরে নেপোলিয়ন বোনাপার্ট আমরা দেখলাম, 100 ডেজ অভিযান পরিচালনা করেছেন তিনি। ইতালিতে তাকে লিটল কর্পোরাল নামে ডাকা হতো। ট্রাফালগার যুদ্ধ, এই ট্রাফালগার হচ্ছে স্পেনের একটা জায়গা। এই যুদ্ধে জয়ী হয় ইংল্যান্ড, এবং এই যুদ্ধে সময়কালটা ছিল 1805। এরপরে আমরা দেখলাম হচ্ছে ওয়াটারলু যুদ্ধ। এই আহ ওয়াটারলু হলো বেলজিয়ামের একটা জায়গা, ওয়াটারলু, এবং এই যুদ্ধেও জয়ী হয় ইংল্যান্ড এবং পরাজিত হয় ফ্রান্স। এবং এই যুদ্ধের পরেই মূলত সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়নকে নির্বাচনে পাঠানো হয়েছিল। এরপরে আমরা দেখলাম হচ্ছে প্রথম আফিম যুদ্ধ এবং দ্বিতীয় আফিম যুদ্ধ। দুইটা যুদ্ধতেই ব্রিটিশ এবং চীনের যুদ্ধ হয়েছে, এবং দুই যুদ্ধতে চীন পরাজিত হয়। তো প্রথম আফিম যুদ্ধের পরে একটা চুক্তি স্বাক্ষরিত হয় যেটার নাম ছিল নানকিং চুক্তি, এবং এই নানকিং চুক্তির মাধ্যমে হংকং ব্রিটিশদের অধিকারে চলে গিয়েছিল। এরপরে আমরা দেখলাম দ্বিতীয় আফিম যুদ্ধ বা অ্যারো যুদ্ধ। দ্বিতীয় আফিম যুদ্ধে পরে স্বাক্ষরিত টিএনসিএন চুক্তি, জাস্ট এখানে এতটুকু জানলে চলবে। ক্রিমিয়া যুদ্ধ, এই যুদ্ধে প্রতিপক্ষ ছিল রাশিয়া এবং তুরস্ক, তবে এখানে তুরস্কের পাশে এসে দাঁড়িয়েছিল হচ্ছে আরো কয়েকটা দেশ। আহ, ফ্রান্স এখানে দাঁড়িয়েছিল তুরস্কের আশেপাশে, তবে এখানে রাশিয়া হেরে যায়। এবং এখানে উম, যেটা এই যেটার জন্য ক্রিমিয়া যুদ্ধ গুরুত্বপূর্ণ সেটা হলো আহ, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আধুনিক নার্সিং এর অগ্রদূত হচ্ছেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ওকে, এবং আমেরিকান গৃহযুদ্ধের অবসান ঘটিয়েছিলেন আব্রাহাম লিঙ্কন। 1861 থেকে 1865 সাল পর্যন্ত ছিল আমেরিকান গৃহযুদ্ধের সময়কাল। তো আব্রাহাম লিঙ্কন তিনি দাস প্রথার অবসান ঘটান 1863 সালে ইমানসিপেশন প্রোক্লামেশনের মাধ্যমে। তার একটা বিখ্যাত ভাষণ রয়েছে যেটার নাম হলো গেটিসবার্গ ভাষণ, যেখানে তিনি গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছিলেন। তারপর আমরা দেখলাম প্রথম বিশ্বযুদ্ধের দুইটা পক্ষ ছিল, মিত্রশক্তি এবং কেন্দ্রীয় শক্তি। মিত্রশক্তিতে ছিল ব্রিটেন, সার্বিয়া, ফ্রান্স, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র, রাশিয়া। আর কেন্দ্রীয় শক্তিতে ছিল জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুরস্ক। সময়কাল ছিল 28 জুলাই 1914 থেকে 11 নভেম্বর 1918। এবং এটা প্রথম বিশ্বযুদ্ধ, গ্রেট ওয়ার অফ দ্য নেশনস এই নামেও এগুলা পরিচিত। তো এরপরে আমরা দেখলাম হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধ কিভাবে শুরু হয়েছিল আর্কডিউক ফার্ডিনান্ডের হত্যাকাণ্ডের মাধ্যমে। তারপরে আমরা দেখলাম হচ্ছে যে আর্মিস্ট্রিজ ট্রিটি এটা স্বাক্ষরিত হয়েছে 11 নভেম্বর 1918, এবং এই চুক্তির মাধ্যমে
অনানুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তি হয়। বেলফোর ঘোষণা এটা দেওয়া হয় 1917 সালে। বেলফোর ঘোষণা দেওয়া হয় 1917 সালে। তারপর প্যারিস শান্তি সম্মেলনে সম্মেলনে দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়। দ্বিতীয় ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় 28 জুন 1919। 28 জুন 1919 এই তারিখে হচ্ছে স্বাক্ষরিত হয়। আর এখানে স্বাক্ষর করেছিল 32টা দেশ, পরবর্তীতে কার্যকর হয় 10 জানুয়ারি 1920। ওকে, তাহলে এই ছিল আমাদের এখনকার সেশন।